সবাই ভালো আছো তো নাকি? শোনা যাচ্ছে আমার কথা? তো গুড মর্নিং সবাইকে আবার। জি। তো আমরা পড়ছি হচ্ছে অ্যাংলো স্যাকশন পিরিয়ডের সেকেন্ড পার্ট অংশে ছিলাম। তো যেহেতু আজকে আমাদের এটা শেষ করে ফেলবো, তোমাদের এই যে একটা শিট দেওয়া আছে দেখো, আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড, তাই তো? এই দুটার মধ্যে আলাদা আলাদা শিট করেছে, একটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড আর একটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, তাই না? তা ওল্ড ইংলিশ পিরিয়ডের শিটটা তোমরা সব একটু পড়ে নিবা, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তো এটা পড়ে ফেলবা, কারণ এর ভিতরে আরও কিছু তথ্য আছে যেগুলো আমাদের লিটারেরি ফিচারের সাথে রিলেটেড, যেটা হয়তো এই বইয়ে নাই। অনেক কিছু আছে যেগুলো আমরা আগামী ক্লাসে আমরা একটু রিভিশন দিব, মনে থাকবে? তাহলে তার আগে তোমাদের কাজ হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের এই শিটটাকে একটু সবাই পড়ে নেওয়া, হ্যাঁ? কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। উফ, আরে নর্মাল পিরিয়ডে চলে আসছি। আচ্ছা, আমরা গতদিন মোটামুটি কেডমন, তাই তো, বেদ, কিনেউল এদের সম্পর্কে একটু কথা বলেছিলাম, তাই না? এবং বিশেষ করে কাকে কি নামে ডাকা হচ্ছে সেটা মনে আছে তো? দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং, তাই তো? কাকে বলা হচ্ছিল বলো তো? বেডকে। বেওলফকে, তাই না? দ্য অ্যাংলো স্যাকশন মিল্টন বলা হচ্ছিল কাকে? ক্যাটমন। কেডমনকে না? এই যে অ্যাংলো স্যাকশন মিল্টন, কেডমন। আর বেড হচ্ছে কি দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং, আওয়ার ফার্স্ট স্কলার বা ফার্স্ট হিস্ট্রিয়ানও বলা হয়, কারণ তার বইটার নাম হচ্ছে কি ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। এটা প্রথম একটা ইতিহাস, যদিও সাহিত্যের সাথে কিছুটা যুক্ত, কিন্তু এটা ইতিহাস রিলেটেড বই। আম, তারপরে আমরা কিনেউলফ সম্পর্কে দেখেছিলাম। আচ্ছা, তাহলে এখন এই নর্দাম্বিয়ান লিটারেচার, এটা কি আমরা শেষ করেছিলাম না? মানে এখান থেকে শুরু করবো, তাই তো? ডিক্লাইন অফ, না স্যার, এটা শেষ। শেষ হয়েছে? আলফ্রেড। মানে এই অংশটুকু আমরা পড়েছিলাম, তাই তো? আলফ্রেড থেকে শুরু করব। হ্যাঁ। আলফ্রেড থেকে শুরু হওয়ার কথা ছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে নর্দাম্ব্রিয়ান লিটারেচার কীভাবে ধ্বংসপ্রাপ্ত হলো সেটা আমরা পড়েছি, তাই না? যে ডেইনরা আসলো, এসে সেটাকে একদম ধ্বংস করে ফেললো। পরবর্তীতে আলফ্রেড দ্য গ্রেট অফ ওয়েসেক্স, তিনি আবার করলেন কি ডেইনদেরকে, হ্যাঁ, এই ডেন্সদেরকে ওখান থেকে বিতাড়িত করলেন এবং নর্দাম্ব্রিয়ার লিটারেচারের যতটুকু অবশিষ্ট ছিল সেটুকু তিনি রক্ষা করার ব্যবস্থা নিলেন। আর সেখান থেকে আমরা আধুনিক সাহিত্যের যে বিষয়গুলো, মানে আমরা ইংলিশ লিটারেচার যে শুরু, সেগুলোর আমরা একটু অংশ পেয়ে থাকি। তাহলে আলফ্রেড আসলে কে? দেখো, আলফ্রেড সম্পর্কে আমরা জানবো, নিয়ে একটু মানে বেশ মানে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে বড় অবদান রাখছেন, এই জন্য তার কথা আমরা একটু মনে রাখবো। দেখো, এইভাবে কিং আলফ্রেড সম্পর্কে অনেকে লিখেছে, তাই বলতেছে সো রোড দ্য গ্রেট আলফ্রেড লুকিং ব্যাক ওভার হিজ হিস্ট্রিক লাইফ দ্যাট হি লিভ নোবলি নান ক্যান ডাউট হু রিডস দ্য হিস্ট্রি অফ দ্য গ্রেটেস্ট অ্যাংলো স্যাকশন কিং। মানে অ্যাংলো স্যাকশন কিংদের মধ্যে তিনি একটা নোবেল জীবনযাপন করেছেন। তাহলে ছিলেন কি একজন অ্যাংলো স্যাকশন কিং তিনি, হ্যাঁ। অ্যান্ড হিজ গুড ওয়ার্কস ইনক্লুডেড অ্যামং আদার্স দ্য এডুকেশন অফ হাফ আ সেঞ্চুরি, দ্য স্যালভেজার অফ নোভেল নেটিভ লিটারেচার অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ দ্য ফার্স্ট ইংলিশ প্রোজ। তিনি দেখেন দ্য ক্রিয়েশন অফ দ্য ফার্স্ট ইংলিশ প্রোজ, এই জন্য ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়, ঠিক আছে? তাকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়ে থাকে। এই ফাদার অফ ইংলিশ প্রোজ নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে, হ্যাঁ। এক এক বই এক এক রকমভাবে বলা হয়ে থাকে। তো আমরা যদি পরীক্ষাতে আসে, আমরা ফাদার অফ ইংলিশ প্রোজ বলতে কাকে বুঝবো? এই কিং আলফ্রেড দ্য গ্রেটকে বুঝবো। হ্যাঁ, কিং আলফ্রেড দ্য গ্রেট, ঠিক আছে? তো এটা আমরা একটু ধরে নিব। অনেকে উইকলিপ আসবে বা ওদের নাম আসবে, হ্যাঁ, ওরাও করেছে, কিন্তু তিনি যেহেতু প্রথম ইংলিশ প্রোজ ক্রিয়েট করেন, এর জন্য তাকে কি কি বলা হচ্ছে? ফাদার অফ ইংলিশ প্রোজ। তিনি একজন রাজা হিসেবেও কিন্তু এই কাজটা করেছেন। হুম। দেখো, লাইফ অ্যান্ড টাইমস অফ আলফ্রেড বলছে ফর দ্য হিস্ট্রি অফ আলফ্রেডস টাইমস অ্যান্ড ডিটেলস দ্য টেরিফিক স্ট্রাগল উইথ দ্য নর্থম্যান। ওই যে নর্থম্যান বা ডেন, এদের সাথে যে তার একটা স্ট্রাগল হয়েছিল, দ্য রিডার মাস্ট বি রেফার টু দ্য হিস্ট্রিজ। এখান থেকে মেনলি আমরা পরবর্তীতে দেখব
দ্য স্ট্রাগল এন্ডেড উইথ দ্য ট্রিটি অফ ওয়েডমোর 1878, ওগুলো আমাদের অত জানার দরকার নেই। বলছে উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ আলফ্রেড নট অনলি অ্যাজ দ্য কিং অফ ওয়েসেক্স। তাহলে আলফ্রেড কি ছিল, কোথাকার কিং? এটা নিয়ে নাকি অনেক কনফিউশন আছে নাকি? আচ্ছা, আলফ্রেড দ্য কিং। কিং আলফ্রেড দ্য গ্রেট, তিনি ছিলেন কি একজন অ্যাংলো স্যাক্সন কিং, তাই না? আলফ্রেড দ্য গ্রেট। এই হচ্ছে তার সম্পর্কে। দেখো, আলফ্রেড দ্য গ্রেট ওয়াজ কিং অফ দ্য ওয়েস্ট সেকশন, যেটা ওএসএক্স বলা হচ্ছে। ওয়েস্ট সেকশনকে কিন্তু ওএসএক্স বলা হচ্ছে, ঠিক আছে? তো কিং অফ দ্য অ্যাংলো সেকশন ফ্রম এত থেকে এত। হ্যাঁ, দেখো বলছে আফটার অ্যাসেন্ডিং দ্য থ্রোন আলফ্রেড স্পেন্ড সেভারাল ইয়ার্স ফাইটিং এই যে ভাইকিংস, হ্যাঁ, যারা এসে ধ্বংস করেছিল। হি ওন আ ডিসাইসিভ ভিক্টরি ইন দ্য ব্যাটল অফ এডিংটন in 1878 and made an agreement with the Vikings, dividing England between Anglo-Saxon territory and the Viking ruled Danelaw. এটা অনুসারে তিনি ভাগ করে নেন, হ্যাঁ, নর্থ ইস্ট, মিডল্যান্ড ইত্যাদি। সেখান থেকে অনেকের ভাগ হয়েছে। আলফ্রেড অলসো ওভারস দ্য কনভার্সন অফ ভাইকিং লিডার, দেখো, গাথরুম টু ক্রিশ্চিয়ানিটি। তারপর হচ্ছে হি ডিফেন্ডেড হিজ কিংডম এগেনস্ট দ্য ভাইকিং অ্যাটেম্পট অ্যাট কনকোয়েস্ট, বিকামিং দ্য ডমিনেন্ট রুলার ইন ইংল্যান্ড। Alfred began styling himself as king of Anglo-Saxons after reoccupying London from the Vikings. হ্যাঁ, দেখো, তো এইভাবে তিনি ভাইকিংদের সাথে বা ডেনসদের সাথে যুদ্ধ করে ইংল্যান্ডকে রক্ষা করার চেষ্টা করেছেন, এটা দেখলাম। তাহলে তিনি ছিলেন কি ওয়েস্ট সেকশনস বা ওয়েসেক্স। বাট অ্যাজ ওভারলর্ড অফ দ্য হোল নর্দার্ন কান্ট্রি দেন দ্য হিরো লেড ডাউন হিজ সোর্ড। দেখো, তিনি মোটামুটি ধ্বংসস্তূপ থেকে রক্ষা করলেন। আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে তিনি ছিলেন একজন রাজা, আলফ্রেড দ্য গ্রেট ছিলেন রাজা। সে রাজা করলেন কি, এবার তার যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়ে, দেখো, লেট ডাউন হিজ সোর্ড মানে যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়ে তিনি শুরু করলেন কি, সেট হিমসেলফ অ্যাজ আ লিটল চাইল্ড টু লার্ন রিড, দেখো, টু রিড অ্যান্ড রাইট ল্যাটিন। তিনি লেখাপড়া শুরু করলেন। হ্যাঁ, তারপর থেকেই মেনলি কী করেছেন, যাতে করে কী করতে, হি মাইট লিড হিজ পিপল ইন পিস অ্যান্ড হি হ্যাজ লেড দেম ইন ওয়ার। যেমন করে যুদ্ধ পরিচালনা করেছেন, সেভাবে যেন তিনি তাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। আর এভাবেই ইট ইজ দেন আলফ্রেড বিগ্যান টু বি দ্য হিরোইক ফিগার ইন লিটারেচার দ্যাট হি হ্যাড ফর্মালি বিগ্যান ইন দ্য ওয়ার্স এগেইনস্ট দ্য নর্থ মেন। এইভাবে তিনি মোটামুটি সাহিত্যের দিকে ঝুঁকলেন এবং মানুষকে শান্তিপূর্ণ একটা দেশে অবস্থান করানোর জন্য শিক্ষার দিকে নিজে আগে শিক্ষিত হলেন, তারপর তিনি তার জনগণকে শিক্ষিত করার চেষ্টা করলেন। হ্যাঁ, তো এখানে দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই, শুধু এইটুকু সম্পর্কে জানলাম যে তিনি আসলে কিভাবে শুরু করেছেন। দেখো, এইখানে আমরা একটু দেখব যে নাও হি সেট হিমসেলফ দ্য টাস্ক, তিনি কাজ শুরু করলেন। হ্যাঁ, কীভাবে? ফার্স্ট অফ টিচিং এভরি ফ্রি বর্ন ইংলিশম্যান টু রিড অ্যান্ড রাইট হিজ ওন ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানেই দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা এখান থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয়, কারণ তিনি দেখো ল্যাটিনগুলোকে ইংলিশে ট্রান্সলেট করলেন, করার পর তিনি নিজেই এভরি ফ্রি বর্ন ইংলিশম্যানকে রিড এবং রাইট করতে শেখালেন। এটা হলো ফার্স্ট টাস্ক। সেকেন্ড হলো অফ ট্রান্সলেটিং ইনটু ইংলিশ, দেখো, দ্য বেস্ট বুকস ফর দেয়ার ইনস্ট্রাকশন। তাহলে তার মানুষদেরকে শিক্ষিত করার জন্য, ইনস্ট্রাক্ট করার জন্য তিনি বেস্ট বুকগুলোকে ট্রান্সলেট করা শুরু করেন ইংলিশে, তার মানে ইংলিশে আসা শুরু করলো। এভরি পোর স্কলার, দেখো, প্রত্যেকটা সাহিত্যে যদি আমরা বলি, প্রত্যেকটা দেশের সাহিত্য শুরু হয় অনুবাদ সাহিত্য দিয়ে। আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে এমনটা ঘটেছে, তাই তো? বাংলা সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু অনুবাদ সাহিত্য প্রথম দিকে ছিল, এখন তো আরও আছে। তার শুরুই হয় অন্যেরটাকে আসলে রিলেট করে। এভরি পোর স্কলার ওয়াজ অনার্ড অ্যাট হিজ কোর্ট। দেখো, তাহলে দরিদ্র স্কলারদেরকে কোর্টে যথেষ্ট সম্মান দেওয়া হতো। অ্যান্ড ওয়াজ স্পিডিলি সেট টু ওয়ার্ক অ্যাট টিচিং অর ট্রান্সলেটিং, এবং তাদেরকে দিয়েই তার জনগণকে শেখানো, টিচিং করা এবং বিভিন্ন বই ট্রান্সলেট করার কাজ শুরু হয়ে গেল। এভরি ওয়ান্ডারার ব্রিঙ্গিং আ বুক অর আ লিপ অফ ম্যানুস্ক্রিপ্ট ফ্রম দ্য পিলেস মোনাস্টারিজ অফ নর্দাম্ব্রিয়া ওয়াজ শিওর অফ হিজ রিওয়ার্ড। বলছে এমন কোনো ব্যক্তি যদি কোনো হারিয়ে যাওয়া বই বা এমনকি যদি কোনো পাতাও নিয়ে আসতো, একটু মিউট রাখুন,
আমি একটু আসছি। বলছে কোনো যদি পাতাও সে বইয়ের একটা পাতাও যদি নিয়ে আসতো তাহলে তাকে পুরস্কৃত করা হতো, মানে তিনি তাহলে এত শিক্ষা অনুরাগী ছিলেন। হ্যাঁ, যে যে কোনো ব্যক্তি, সেটা যদি এটা ওয়ান্ডারেরও হোক, অপরিচিত ব্যক্তি হোক, সেও যদি একটা বই এনে তাকে দিত তিনি তাকে পুরস্কৃত করতেন। তাহলে বইয়ের গুরুত্ব তিনি কিন্তু দিয়েছেন। ইন দিস ওয়ে দ্য ফিউ ফ্র্যাগমেন্টস অফ নেটিভ নর্দাম্ব্রিয়ান লিটারেচার, তাহলে ওই যে নর্দাম্ব্রিয়ান লিটারেচার যেটা ধ্বংস করা হয়েছিল সেটাকে তিনি কী করলেন, হুইচ উই হ্যাভ বিন স্টাডিং ওয়ার সেভড টু দ্য ওয়ার্ল্ড। Alfred and his scholars treasured the rare fragments and copied them in the West Saxon dialect. With the exception of Caedmon's hymn, we have hardly a single leaf from the great literature of Northumbria in the dialect in which it was first written. হ্যাঁ, মানে সেই ডায়ালেক্টে আমরা পাই না, পুরোটা ইংলিশে পাই এখন আমরা। ঠিক আছে, তাহলে তার অবদান বুঝতে পেরেছো কী জাতীয় ছিল। যদি আসে যে কন্ট্রিবিউশন অফ আলফ্রেড দ্য গ্রেট টু ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু এই ব্যাপারগুলো একটু আনতে হবে। কি সবাই বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার। সবাই কি ক্লান্ত নাকি? ক্লান্ত? জি স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তিনি অনেক লেখালেখি করছেন, ওগুলো আমরা দেখবো না। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা আমরা দেখব এইখানে, দেখো যদি আমরা বলি, দেখো বলছে অ্যাসাইড ফ্রম হিজ এডুকেশনাল ওয়ার্ক আলফ্রেড ইজ নন চিফলি অ্যাজ এ ট্রান্সলেটার। তিনি একজন ছিলেন ট্রান্সলেটার মেনলি, এবং তিনি কি করেছেন, বই ট্রান্সলেট করেছেন, তাই না? এবং বিশেষ করে আমরা একটা জিনিস দেখবো, দেখো বলছে হিজ ইম্পর্টেন্ট ট্রান্সলেশন আর 4 ইন নাম্বার। তিনি 4টা রাইটিংকে বিশেষ করে ট্রান্সলেট করেছেন। একটা হচ্ছে অরোসিয়াস ইউনিভার্সাল হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এটা মনে রাখার দরকার নেই। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি, দেখো বেডস হিস্ট্রি, এটা হ্যাঁ, দ্য ফার্স্ট গ্রেট হিস্ট্রিক্যাল ওয়ার্ক অন ইংলিশ সয়েল। তাহলে হিস্ট্রি নামের যে বইটা, বেডস হিস্ট্রি, এটাই হচ্ছে কি ইংলিশ মাটিতে প্রথম গ্রেট হিস্ট্রিক্যাল বুক। তার মানে তাহলে ফার্স্ট হিস্ট্রিয়ান আমরা কাকে বলবো বলো তো? না 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 না, আলফ্রেড নোবেল, এই বেদকে বলবো। তিনি তো ট্রান্সলেট করেছেন মাত্র, তাই তো, কিন্তু হিস্ট্রিটা লিখেছেন কে? এই বেদস লিখছেন, তাহলে তার কথা বলবো আমরা। তাই কারণ কি হচ্ছে, দ্য ফার্স্ট গ্রেট হিস্ট্রিক্যাল ওয়ার্ক রিটেন অন ইংলিশ সয়েল। এছাড়াও পোপ গ্রেগরিস শেফার্ডস বুক, এই যে পোপকে বলো তো, ক্যাথলিক ধর্মের প্রধান নাকি, তাকে পোপ বলে, তিনিও লিখেছেন কি শেফার্ডস বুক, মানে জিজাস ক্রাইস্টের উপর ভিত্তি করে, ইন্টেন্ডেড স্পেশালি ফর দ্য ক্লার্জি। এছাড়া আরও কিছু বই আছে, অত দরকার নেই, আমরা শুধুমাত্র বেডসের কথা খেয়াল রাখবো। আর নিজের যে লেখাটা দেখো বলছে মোর ইম্পর্টেন্ট দ্যান এনি ট্রান্সলেশন ইংলিশ অর স্যাকশন ক্রনিকল, এটা হচ্ছে কি দেখো, দিস ওয়াজ প্রবাবলি অ্যাট ফার্স্ট আ ড্রাই রেকর্ড স্পেশালি অফ ইম্পর্টেন্ট বার্থস অ্যান্ড ডেটস অফ ওয়েস্ট সেকশন কিংডম। দেখো অ্যাংলো সেকশন ক্রনিকল হচ্ছে কি ইংলিশ, অথবা সেকশন ক্রনিকল, অ্যাংলো সেকশন ক্রনিকল বলা হচ্ছে এই বইটাকে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বুক ট্রান্সলেটারদের থেকে। এটা ছিল হচ্ছে প্রথম রেকর্ড, এবং এটা কিসের রেকর্ড ছিল, বার্থ অ্যান্ড ডেথস ইন দ্য ওয়েস্ট সেকশন কিং, মানে ওই সেকশন কিংদের যে কে কবে জন্মগ্রহণ করেছে, কার মৃত্যু হয়েছে, এর একটা লিস্ট মাত্র। এটাকেই তিনি কি করলেন, আলফ্রেড এনলেটস দিস স্ক্যান্ড রেকর্ড বিগিনিং দ্য স্টোরি উইথ সিজার্স কনকুয়েস্ট। তাহলে সিজার প্রথম যে কনকুয়েস্ট করলো, জয় করলো ইংল্যান্ডকে, সেটা দিয়ে তিনি শুরু করেছেন। তো এই ক্রনিকলটা কি দেখো, দ্য রেকর্ড অফ আলফ্রেডস রেইন probably by himself is a splendid bit of writing and shows clearly his claim to a place in literature as well as in history। তাহলে এই বইটা এমনভাবে লেখা যেটা হিস্ট্রি এবং লিটারেচার উভয় জায়গাতে স্থান করে নিচ্ছে। দ্য ক্রনিকল ওয়াজ কন্টিনিউড আফটার আলফ্রেডস ডেথ অ্যান্ড ইজ দ্য বেস্ট মনুমেন্ট অফ আর্লি ইংলিশ প্রোজ দ্যাট ইজ লেফট টু আস। মোটামুটি এই পর্যন্ত আমরা একটু খেয়াল করবো। তাহলে হচ্ছে অ্যাংলো সেকশন ক্রনিকল বলা হচ্ছে এই নামটাকে, হ্যাঁ, অ্যাংলো সেকশন ক্রনিকল। এছাড়া আমরা দেখবো না, তাহলে আলফ্রেড দ্য গ্রেটের নামের সাথে যে বইটা যাবে সেটা আমরা এই ক্রনিকলটাকে দেখব। বিশের সাথে যেটা যাবে সেটা হচ্ছে কি এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল, তাই না? হ্যাঁ, এরকম কয়েকটা বই, বেশি বই কিন্তু এই ওল্ড ইংলিশ পিরিয়ড বা আর্লি মিডল ইংলিশ পিরিয়ডে খুব একটা নেই। এখানে আমরা রাইটারের নামও কম পাচ্ছি বা দেখতেছি কয়েকজনের বিশেষ, কিন্তু এখানকার ফিচারগুলো আমরা খেয়াল করবো। এই জন্য এই বইটা বেশ গুরুত্বপূর্ণ, এই বইয়ের ব্যাপারগুলোতে খেয়াল করতে হচ্ছে।
আচ্ছা, এবার হচ্ছে ক্লোজ অফ দ্য অ্যাংলো স্যাকশন পিরিয়ড, কীভাবে শেষ হলো? অ্যাংলো স্যাকশন পিরিয়ড আমরা শেষ করে ফেলছি, হ্যাঁ। বলছে আফটার আলফ্রেডস ডেথ দেয়ার ইজ লিটিল টু রেকর্ড except the loss of the two supreme objects of his heroic struggle, namely a national life and a national literature. এই ন্যাশনাল লাইফ এবং লিটারেচার ছাড়া তেমন কিছুই ছিল না। অ্যাংলো স্যাকশন পিরিয়ডটা কীভাবে শেষ হলো? হলো কাদের আক্রমণে শেষ হলো, তাই তো? সেটা আমরা নরমানদের ক্ষেত্রে দেখবো। দেখো এইখানে আমরা দেখব, তো এতগুলো আমরা আর পড়ছি না। বলতে দেখো, ফর আ ফুল সেঞ্চুরি আলফ্রেড লিটারেচার ওয়াজ প্র্যাকটিক্যালি অ্যাট আ স্ট্যান্ড স্টিল, মানে পুরো একটা সেঞ্চুরি আর আগায়নি, হ্যাঁ, সব কিছু কেমন জানি থেমে গেল, এরকম একটা ব্যাপার, হ্যাঁ। বলছে দেখো, আ ফিউ নোবেল পলিটিক্যাল আইডিয়ালস রিপিটেড ইন আ স্কোর অফ পেটি কিংডমস অ্যান্ড আ ফিউ লিটারারি আইডিয়ালস কপিড বাট নেভার ইনক্রিজড, দ্যাট ইজ দ্য সামারি অফ হিজ লিটারি হিস্ট্রি। আলফ্রেড এটা করলো এবং হ্যাভ প্রডিউসিং দ্য বেস্ট অফ হুইচ ওয়াজ ক্যাপাবল অ্যান্ড ইংল্যান্ড ওয়েটেড ফর দ্য ন্যাশনাল ইম্পালস অ্যান্ড ফর দ্য কালচার। এটা আমাদের দোকানে বোথ অফ দিস কেম স্পিডিলি বাই ওয়ে অফ দ্য সি, বিশেষ করে ইন দ্য নরম্যান কনকোয়েস্ট। তাহলে নরম্যান কনকোয়েস্টের পরে আবার একটা কনকোয়েস্ট হলো, আবার নর্থম্যানরা আসলো, একবার নর্থম্যানদেরকে তাড়ালো, তাই তো, আলফ্রেড দ্য কিং গ্রেট, তাই তো, আলফ্রেড দ্য গ্রেট। আবার আলফ্রেড দ্য গ্রেটের মৃত্যুর পর আবার নর্থম্যানরা এসে আবার জয় করে নিল। তবে এবারের নরম্যান কনকোয়েস্টটা ছিল ইংরেজি সাহিত্যের জন্য, ইংলিশ জাতির জন্য পজিটিভ, এটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ। তাহলে হচ্ছে আলফ্রেড দ্য গ্রেটের শেষেই আমাদের অ্যাংলো স্যাকশন পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা সামারি দেওয়া হয়েছে, সামারিটা আমি আর পড়ছি না, তোমরা একটু নিজেরা পড়ে নিও, ঠিক আছে? এতক্ষণ যা পড়েছি তার ছোট করে এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখো এই জায়গাটা তোমরা একটু সবাই পড়ে নিবা, এখানে সব কিছু সংক্ষেপে সুন্দর করে দিয়ে দিয়েছে, দেখো এই জায়গায়। তাহলে অ্যাংলো স্যাকশন পিরিয়ডের উল্লেখযোগ্য নাম পেলাম কয়টা? কেউ একজন বলো, মানে বিশেষ করে রাইটারের নাম পেলাম কয়টা? রাইটারের নাম 3 জন। কে কে? বিডে, ক্যাটউড, নিউজ। কিনেউলফ, আর একটা হচ্ছে কি, আলফ্রেড দ্য গ্রেট পেলাম, তাই তো, কিং আলফ্রেড দ্য গ্রেট, এটাকেও ধরতে হবে আমাদের। তারপরে পেলাম কয়েকটা বইয়ের নাম, তাই তো, আমরা প্যাগানিজমে পেয়েছি 3-4টা বইয়ের নাম। তারপর এখানে আমাদের বইয়ের নামটা একটু কম, যদি ছোটোখাটো বিবলিক্যাল স্টোরি বা নাম আছে, ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ওগুলো আমরা খেয়াল করবো না। বিশেষ করে হিস্ট্রি, প্রথম ইক্লেসিয়াস্টিক হিস্ট্রি অফ ইংলিশ পিপল, তারপর হচ্ছে অ্যাংলো স্যাকশন ক্রনিকল, আলফ্রেড দ্য গ্রেটের লেখা, এই নামগুলো আমরা একটু খেয়াল করব। এই ভেরি সিম্পল হিসাব, কিন্তু ফিচারগুলো আমাকে খেয়াল করতে হবে, যে ক্রিশ্চিয়ানাইজেশন হয়েছে, প্যাগানিজমের পাশাপাশি অবস্থান রয়েছে, এখানে পোয়েট্রি হয়েছে, প্রোজ হয়েছে, এই জায়গাগুলো, হ্যাঁ, আমরা একটু খেয়াল করব। ওকে, তাহলে এটা আমরা এবার থেকে আমরা শুরু করব হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, যেটাকে আমরা বলছি মিডিল ইংলিশ পিরিয়ড, ঠিক আছে, যেটা বলছি আমরা মিডিল ইংলিশ পিরিয়ড। সবাই কি আছি লাইনে? জি স্যার। জি স্যার। ওকে, স্যার আর একটা বিষয় হচ্ছে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচারের ওই অংশটাকে একটু তোমরা রিডিং দিয়ে দিবা, অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার ওই জায়গাটুকু। তাহলে আমরা শুরু করি নরমান পিরিয়ড। নরমান কারা? নরমান শব্দটা কোথা থেকে আসলো এটা আমরা একটু দেখি, হ্যাঁ। স্যার যারা নর্দার্ন তারা নরমান। হ্যাঁ, এখানে সেটা বলা হবে। দেখো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির কথাটা কি আমরা পড়লাম না কতদিন? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি মনে আছে কোনগুলো? জি স্যার। আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক। তাই বলছে দেখো, দ্য নেম নরম্যান হুইচ ইজ সফটেন্ড ফর্ম অফ নর্থম্যান টেলস ইটস স্টোরি। দ্য মেন হু বোর দ্য নেম কেম অরিজিনালি ফ্রম স্ক্যান্ডিনেভিয়া, ওই সকল এলাকা থেকে, হ্যাঁ। এবং তারাও ছিল আগের মতো, ডেনদের মতোই, হ্যাঁ। দেখো, ব্যান্ডস অফ বিগ ব্লন্ড ফিয়ারলেস মেন ক্রুইজিং আফটার প্লান্ডার অ্যান্ড অ্যাডভেঞ্চার ইন দিয়ার ভাইকিং শিপস ব্রিঙ্গিং টেরর হোয়ার এভার দে অ্যাপিয়ার্ড, মানে এত তারা হিংস্র ছিল, হ্যাঁ। ভাইকিং শিপস কেমন জানো? ভাইকিং কেমন দেখতে বলো তো, ভাইকিং শিপগুলো দেখাইছি এটা সামনে দৈত্যের মতো কিছু থাকে। ভাইকিং, তাই তো, ভাইকিং শিপস
এই যে এরকম, হ্যাঁ দেখো এই যে এরকম জলদস্যুরা কি করে, এরকম জাহাজ নিয়ে আসে, এসে এক জায়গায় আক্রমণ করবে, দখল করে নিয়ে আবার চলে যাবে নাকি। এটা হচ্ছে ভাইকিং শিপস। ওকে, তাই বলছে দেখো ইট ওয়াজ দি সেম চিলড্রেন অফ, দেখো ওডেন হু আন্ডার দ্য ডেনস র্যাভেন ফ্ল্যাগ, যারা ওই যে ডেন হিসাবে এসে কী করেছিল, হ্যাড ব্লটেড আউট নর্দাম্ব্রিয়ান লিটারেচার ইন দ্য 9th century। তারা আবার চলে আসে। লেটার দ্য সেম রেস অফ মেন কেম প্লান্ডারিং অ্যালং দ্য ফ্রেঞ্চ কোস্ট অ্যান্ড কনকোয়ার্ড দ্য হোল নর্দার্ন কান্ট্রি, বাট হিয়ার দ্য রেজাল্টস আর অলটুগেদার ডিফারেন্ট। কিন্তু এবারের ফলাফলটা একটু ভিন্ন। আগে এসেছিল কী করতো, তারা পুরো সিভিলাইজেশনটাকে ব্লট করে দিল, নর্দাম্ব্রিয়ান যে সাহিত্য তার যে স্কুল সব ধ্বংস করে দিল এবং স্কলারদেরকে হত্যা করলো, টিচার সহ স্কলারদেরকে। কিন্তু এবার ইনস্টিড অফ ব্লটিং আউট আ সুপিরিয়র সিভিলাইজেশন দ্য ডেনস হ্যাড ডান, দে প্রম্পটলি অ্যাবান্ডন দেয়ার ওন। আর এবার যারা আসলো তারা আবার কী করলো, তাদের জীবনধারা বাদ দিয়ে তারা এখানকার জীবনধারা গ্রহণ করে নিল। দেয়ার নেম অফ নরম্যান্ডি স্টিল ক্লিং টু দ্য নিউ হোম, but all else that were Norse disappeared as the conquerors intermarried with the native Franks and accepted French ideals and spoke the French language। অতএব তারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলো তাদের সাথে। তাহলে এর আগে ছিল কি, ল্যাটিন না? আমরা ফ্রেঞ্চের নাম শুনেছি এ পর্যন্ত? অ্যাংলো স্যাক্সন না স্যার। নাম শুনেছি। পুরো অ্যাংলো স্যাক্সন ভাষা বলা হচ্ছে, যেটা হচ্ছে স্থানীয় যারা ছিল, আর একটা হচ্ছে ল্যাটিন, কারণ ধর্মপ্রচারের জন্য রোম থেকে রোমান যে ল্যাঙ্গুয়েজ ল্যাটিন তারা নিয়ে এসেছিল ইংল্যান্ডে ধর্মপ্রচারের উদ্দেশ্যে। তারপরে যখন আলফ্রেড দ্য গ্রেট পর্যন্ত চললো, আলফ্রেড দ্য গ্রেট একটু অবদান রেখেছিল অ্যাংলো স্যাক্সন যারা ছিল তাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশকে একটু উন্নত করার জন্য। কিন্তু তিনি মারা যাওয়ার পর এটা আবার বন্ধ হয়ে গেল, চলে আসলো নর্থম্যানেরা, তারা তাদের সাথে করে নিয়ে আসলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। কারণ তারা ফ্রান্স হয়ে এসে, তারা সরাসরি স্ক্যান্ডিনেভিয়া থেকে আসেনি, তার প্রথমে এসেছে ফ্রান্সে, ফ্রান্স থেকে তারপরে তারা গেছে হচ্ছে ইংল্যান্ডে। এই কারণেই ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা তারা কিন্তু সাথে করে নিয়ে আসলো। সো র্যাপিডলি ডিড দে অ্যাডপ্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য রোমান সিভিলাইজেশন অফ দ্য নেটিভ। এবং এখানে যে রোমান কালচার ছিল তার আগে, ল্যাটিন ভাষা ছিল, সেটাকেও তারা ডেভেলপ করা শুরু করলো। দেখো, ফ্রম আ রুট ট্রাইব অফ হিদেন ভাইকিংস দে হ্যাড ডেভেলপড উইদিন আ সিঙ্গেল সেঞ্চুরি। বলছে মাত্র 1 সেঞ্চুরির মধ্যে তারা কী করলো, দ্য মোস্ট পলিশ অ্যান্ড ইন্টেলেকচুয়াল পিপল ইন অল ইউরোপ, তারা ইউরোপের ইন্টেলেকচুয়াল এবং পলিশ জাতিতে পরিণত হলো। দ্য ইউনিয়ন অফ দ্য নর্স অ্যান্ড ফ্রেঞ্চ, রোমান এবং গ্যালিক ব্লাড একসাথে মিশে প্রডিউস আ রেয়ার, দেখো, রেস হ্যাভিং দ্য বেস্ট কোয়ালিটিস অফ বোথ দ্য উইল পাওয়ার অ্যান্ড এনার্জি অফ দ্য ওয়ান, দ্য ইগার কিউরিয়াসিটি অ্যান্ড ভিভিড ইমাজিনেশন অফ দ্য আদার। তাহলে তারা ছিল হচ্ছে পাওয়ারফুল এবং এনার্জেটিক, আর এখানকার স্থানীয়রা ছিল কি, কিউরিয়াস এবং ইমাজিনেটিভ, তাই তো? এই দুটার সংমিশ্রণে তারা হয়ে গেল কি, উইথ দিস নরম্যান অ্যান্ড ফ্রেঞ্চ পিপল অ্যাপিয়ার্ড ইন অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ড। দে ব্রট উইথ দেম 3 নোটওয়ার্দি থিংস, a lively Celtic disposition, a vigorous and impressive, দেখো, progressive Latin civilization and a Romance language। সুতরাং আমরা বুঝতে পারছি যে তারা মোটামুটি একটা উন্নত জাতিতে রূপান্তর করে ফেললো। তাহলে যে অ্যাংলো স্যাক্সন জাতিটা একটু নিম্নমানের ছিল ভাষায়, শিক্ষায়, যদিও আলফ্রেড দ্য গ্রেট একটু চেষ্টা করেছে তাদেরকে তুলে আনতে, কিন্তু এই অ্যাংলো নরমানরা এরা বরং আশীর্বাদ হিসাবেই আসলো। দ্য ব্যাটল অফ, এই যে দ্য কনকুয়েস্ট, এইটা আমরা জানবো কারণ এটা অনেক সময় শর্ট এবং ব্রড কোশ্চেন হিসেবে আসে। এর অবদানটা কি, অ্যাংলো স্যাক্সন কিং, দেখো, অ্যাট দ্য ব্যাটল অফ হাস্টিং, দেখো 1066, এই যুদ্ধের পরেই মেনলি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বাদ দিয়ে অ্যাংলো নরমান পিরিয়ড শুরু হয়। দ্য পাওয়ার অফ হ্যারোল্ড, লাস্ট অফ দ্য স্যাক্সন কিংস, ওয়াজ ব্রোকেন। তাহলে হ্যারোল্ড, যার নাম হচ্ছে কি, মানে যিনি হচ্ছেন কে, লাস্ট স্যাক্সন কিং, তাই তো, তার পাওয়ার শেষ হয়ে গেল। অ্যান্ড উইলিয়াম ডিউক অফ নরম্যান্ডি বিকেম মাস্টার অফ ইংল্যান্ড। তাহলে ডিউক অফ নরম্যান্ডি, দেখো, আমরা যদি একটু অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচারে যাই, এই বইটা সবাই একটু ওপেন করো দেখি, এর শেষের দিকে দেখবা, একটু লাস্টের দিকে রাজাদের একটা লিস্ট আছে। সেই ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এই রাজাদের লিস্ট আমরা আসলে এই হিস্ট্রির অংশের একটু শেষের দিকে, বাবা আছে কত দূর, হ্যাঁ 67 পৃষ্ঠা স্যার, হ্যাঁ 167 পৃষ্ঠা। 100 Right of the list.
কই? হ্যাঁ, পাচ্ছি না কেন? ওহো, স্যার 167 পৃষ্ঠা। 167, কিন্তু 167 তো পাইলাম না এই আমার বইতে। কিন্তু এখানে রাইটার আছে। না, 167 তো পাইলাম না, তাহলে এটা কোথায়? স্যার 149 পেজ দেখেন, দ্য রুলার্স অফ ইংল্যান্ড বা ইউকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা তো আমি এতে চলে আসছি, মিথোলজিক্যাল ক্যারেক্টারে চলে আসছি, তার আগে থাকার কথা। এই যে এখানে, হ্যাঁ, এই যে দ্য রুলার্স অফ ইংল্যান্ড। দেখো তো, আমরা মেনলি নরমান কিং দিয়ে কিন্তু ইংল্যান্ডের আগের কিন্তু কোনো লিস্ট নেই। আছে রুলার্স অফ ইংল্যান্ড, আলফ্রেড দ্য গ্রেট, বা এদের কিন্তু কোনো নাম নাই। নরমান কিং দিয়েই মেনলি রাজার যে শাসন এর একটা ধারাবাহিক দেখো তালিকা কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, তার আগ পর্যন্ত কিন্তু এরকম ধারাবাহিক কোনো হিস্ট্রিক্যাল ছিল না, কারণ লেখালেখি বা শিক্ষা দীক্ষা, উন্নত হওয়া, হিস্ট্রি লেখা, এগুলোর কোনো রেকর্ড ছিল না। যদিও বা ছিল, সেটা হচ্ছে তাও আবার ওই তোমার ধর্মীয় উদ্দেশ্যে, অথবা আলফ্রেড দ্য গ্রিক যেটা লিখে গেছেন অ্যাংলো সেকশন ক্রনিকল, ওখানে হয়তো রাজার জন্মমৃত্যু লিখেছে, কিন্তু ওইটা এখানে অ্যাড করা হয়নি। তাহলে দেখো উইলিয়াম নাম আসছে না প্রথম। তাই দেখো এই যে উইলিয়াম, হ্যাঁ দেখো, সে হচ্ছে কে ছিল? ডিউক অফ নরম্যান্ডি, বিকেম মাস্টার অফ ইংল্যান্ড। আর তিনিই কিন্তু প্রথম এই যে উইলিয়াম দ্য ফার্স্ট হিসাবে নাম গ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা একটু মিউট রাখো। বলছে অফ দ্য কমপ্লিশন অফ দ্য স্টুপেন্ডাস কনকুয়েস্ট হুইচ বিগ্যান অ্যাট হাস্টিংস অ্যান্ড হুইচ চেঞ্জ দ্য সিভিলাইজেশন অফ আ হোল নেশন, দিস ইজ নট দ্য প্লেস টু স্পিক। ওটা নিয়ে কথা না, তাই বলছে দেখো উই সিম্পলি পয়েন্ট আউট 3 গ্রেট রেজাল্টস অফ দ্য কনকোয়েস্ট। এই জায়গাটা একটু গুরুত্ব দিব, 3টা রেজাল্টকে আমরা এখানে গুরুত্ব দিব কনকোয়েস্টের, হুইচ হ্যাভ আ ডিরেক্ট বেয়ারিং অন আওয়ার লিটারেচার। ফার্স্ট হচ্ছে নটউইথস্ট্যান্ডিং সিজার্স লিজিয়ন অ্যান্ড অগাস্টিনস মনস্ক, ওই যে আগের যুগে যেটা আমরা পেয়েছিলাম তাই না, অগাস্টিন যখন ধর্মপ্রচার করেছিল, দ্য নরমানস ওয়ার দ্য ফার্স্ট টু ব্রিং কালচার অ্যান্ড প্র্যাকটিক্যাল আইডিয়ালস অফ রোমান সিভিলাইজেশন হোম টু ইংলিশ পিপল। তার মানে অ্যাংলো সেকশন পিরিয়ডেও আমরা যখন দেখলাম নর্দাম্ব্রিয়ান লিটারেচার যখন শুরু হলো, স্কুল শুরু হলো, সেখানে অগাস্টাইন এবং সিজারের লোকেরা কী করেছিল, ওখানে রোমান কালচার নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু সেটা এত উন্নত ছিল না। এই নরমানরাই হচ্ছে প্রথম যারা কালচার এবং প্র্যাকটিক্যাল আইডিয়ালগুলোকে তারা নিয়ে আসলো ইংলিশ পিপলদের কাছে। হোয়েন ইংল্যান্ড হ্যাড প্রডিউস আর বেস্ট, কারণ এই সময় সবচেয়ে বেস্ট লিটারেচার অ্যান্ড আর ওন লিটারেচার অ্যান্ড সিভিলাইজেশন হ্যাড অলরেডি বিগ্যান টু টিকে। সেকেন্ড হচ্ছে they forced upon England the national idea, that is a strong centralized government to replace the loose authority of Anglo-Saxon chief over his tribesmen। তার মানে দেখো তিনি ইংল্যান্ডকে একটা জাতিতে রূপান্তর করলেন। তারা জাতি হিসাবে ইংল্যান্ড আগে ছিল না, ছিল বিভিন্ন ধরনের ছোট ছোট ট্রাইবসম্যান হিসেবে, একটা গোষ্ঠী হিসেবে ছিল, এবং তাদের প্রধান ছিল একজন ট্রাইবসের ম্যান। কিন্তু তিনি করলেন কি, সকলকে একত্রিত করে একটা ন্যাশনাল আইডিয়া শুরু করলেন, যেমন একটা জাতীয়তাবোধ, যেমন আমাদের একটা আছে না বাঙালি জাতীয়তাবোধ, বাংলাদেশি জাতীয়তাবোধ, তো এরকম একটা জাতীয়তাবোধ তাদের ভিতরে জাগিয়ে তুললেন, যেটা এখনও আছে ইংল্যান্ডে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি শোজ দ্যাট উইদাউট আ গ্রেট ন্যাশনালিটি আ গ্রেট লিটারেচার ইজ ইম্পসিবল। অতএব একটা ভালো জাতীয়তাবোধ ছাড়া, একটা জাতি ছাড়া কখনো ভালো সাহিত্যকর্ম রচিত হতে পারে না। তো সেই হিসাবে আমরা দেখলাম যে এই নরমানদের অধীনে ইংল্যান্ড একটা শক্তিশালী জাতি হিসাবে, একটা ন্যাশনালাইজড, তাই তো পাওয়ারফুল স্টেট হিসাবে তাকে আমরা পাচ্ছি। তৃতীয়ত হলো দে ব্রট টু ইংল্যান্ড দ্য ওয়েলথ অফ নিউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অ্যান্ড আওয়ার ইংলিশ গ্র্যাজুয়ালি অ্যাবসর্ব বোথ। এবং আমাদের ইংলিশ কী করলো, ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারকে গ্রহণ করা শুরু করলো। তাহলে 3টা কাজ। তারা প্রথমে কী হলো, রোমান সিভিলাইজেশনের যে প্র্যাকটিক্যাল কালচার এবং আইডিয়াল তারা সেগুলো নিয়ে আসলো ইংল্যান্ডে ইংলিশ মানুষের কাছে। দ্বিতীয়ত হলো ইংল্যান্ডকে একটা তারা জাতি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য একটা ফোর্স, তাই তো একটা মানে কী বলবো, চাপিয়ে দিল, ফোর্স করলো আর কি সকলকে, যে আমাদের একটা জাতির ভিতরে থাকতে হবে, কোনো এরকম ছোটো ছোটো ট্রাইব হিসেবে থাকলে হবে না। আর তৃতীয়ত হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারকে উন্নত করার জন্য, তাই তো ইংলিশ, তাই তো যে ভাষাগত এবং সাহিত্যগত ব্যাপারগুলোকে তারা এর সাথে ইনক্লুড করা শুরু করলো। অতএব ফর 3 centuries আফটার হাস্টিংস ফ্রেঞ্চ ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য আপার ক্লাস। একটু খেয়াল করো, তাহলে ইংল্যান্ডের আপার ক্লাস সোসাইটির ভাষা কী ছিল? ফ্রেঞ্চ, তাই তো? হ্যাঁ, এবং এটা ছিল কোর্টের ভাষা, স্কুলের ভাষা এবং লিটারেচারের ভাষা। ইয়েট সো টেনেসলি ডিড দ্য কমন পিপল ক্লিং টু দেয়ার ওন স্ট্রং পিস দ্যাট ইন দ্য এন্ড ইংলিশ অ্যাবজর্ব অলমোস্ট দ্য হোল বডি অফ ফ্রেঞ্চ ওয়ার্ডস অ্যান্ড বিকাম দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ ল্যান্ড। কিন্তু ইংলিশ যারা কমন পিপল ছিল তারা কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখেনি, তারা কিন্তু ইংলিশটাই ধরে রাখছে। যেমন আমাদের উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছিল, তাই না?
উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা জি, স্যার। কোনটা ধরেছিলাম? বাংলা। যদি আমরা বাংলা। উর্দুর বিরুদ্ধে প্রতিবাদ না করতাম, তাহলে আজকে এই দেশের ভাষা হতো কি বলো? উর্দু। উর্দু। হ্যাঁ, পাকিস্তান হতো আমাদের দেশের নাম এবং উর্দু হতো আমাদের রাষ্ট্রভাষার নাম, নাকি? হুম। কিন্তু আমরা Yes, sir. ধরে রেখেছিলাম বিধায় আজকে ভাষাটা ওরকম। ইংলিশ জাতির ক্ষেত্রে এমনটা হয়েছিল, তাই তো ইংলিশ ভাষা ছিল তৎকালীন সময়ে কমন পিপলদের ভাষা, আর ফ্রেঞ্চ বা ল্যাটিন ছিল হচ্ছে আপার ক্লাস বা হচ্ছে স্কুল কলেজ বা শিক্ষার ভাষা। কিন্তু পরবর্তীতে যখন এই হাস্টিংসের যুদ্ধের পরবর্তী যে নরমানরা আসলো, নরমান পরবর্তী ইংরেজি ভাষা বাদ দিয়ে অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ থেকে গেল, তার আগে ছিল ল্যাটিন। It was the welding of Saxon and French into one speech that produced the wealth of our modern English. তাহলে মডার্ন ইংলিশ হচ্ছে কি স্যাকসন এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ওয়েল্ডিং। ওয়েল্ডিং মানে কি জানো তো? মিশ্রণ, মিক্সার। তাহলে আমরা ইংলিশ ভাষা যেটা পাচ্ছি এটা কিন্তু অরিজিনালি একদম পিওর ইংলিশ না। আমরা কি পিওর বাংলায় কথা বলি বলো তো? না স্যার, না স্যার, সংস্কৃত তৎসম তারপরে আরো সব মিশ্রণ রয়েছে, মানে এমন কোনো ভাষা নেই পৃথিবীর যার ভিতরে কোনো মিশ্রণ নেই আর কি, মোটামুটি বলছে। ন্যাচারালি such moments changes in the nation were not brought about suddenly. At first Normans and Saxons lived apart in the relation of master and servant. তাহলে নরমানরা যখন আসলো তখন তারা হয়ে গেল মাস্টার আর স্যাক্সনরা হয়ে গেল সার্ভেন্ট, ঠিক আছে তো? এবং মোটামুটি তাদের ভিতরে তো দ্বন্দ্ব বিদ্বেষ থাকতোই। বাট ইন অ্যান astonishingly short time these two races were drawn powerfully together like two men of different disposition who are often lead to a steadfast friendship by the attraction of opposite qualities, তাই না? তাহলে অপোজিট কোয়ালিটি অ্যাট্রাকশনের কারণে সবাই মিলে বন্ধুত্বপূর্ণ হয়ে গেল। এবং বিশেষ করে দেখা যায় অ্যাংলো স্যাক্সন ক্রনিকল হুইচ ওয়াজ কন্টিনিউড ফর আ সেঞ্চুরি আফটার হাস্টিং। ওই যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল শুরু করেছিল আলফ্রেড দ্য গ্রেট, হাস্টিংয়ের যুদ্ধের পরেও কিন্তু এটা চলেছে। ফাইন্ডস মাস্ট টু প্রেইজ ইন দ্য কনকুয়ারার্স। অন দ্য আদার হ্যান্ড দ্য নরমানস ইভেন বিফোর দ্য কনকুয়েস্ট হ্যাড নো গ্রেট লাভ ফর দ্য ফ্রেঞ্চ নেশন। কিন্তু পরবর্তী আফটার কনকুয়ারিং ইংল্যান্ড দে বিগ্যান টু রিগার্ড ইট অ্যাজ আ হোম। তাহলে ইংল্যান্ডকে তারা তাদের বাড়ি হিসাবে শুরু করলো, হ্যাঁ, যে এটাই তাদের একমাত্র দেশ। অ্যান্ড স্পিডিলি ডেভেলপড আ নিউ সেন্স অফ ন্যাশনালিটি। এরকম জিওফ্রেস পপুলার দেখো হিস্ট্রি এই বই আমরা যদি দেখি, রিটেন লেস দ্যান আ সেঞ্চুরি আফটার দ্য কনকুয়েস্ট মেড কনকুয়ারার্স অ্যান্ড কনকুয়ার্ড লাইক প্রাউড অফ দেয়ার কান্ট্রি বাই স্টোরিজ অফ হিরোজ অ্যান্ড। দেখো তাহলে কনকুয়ারার এবং কনকুয়ার্ড উভয়ই প্রাউড, মানে যারা এসে আমাদের উপর দমন করেছে তারা আমাদের উন্নয়নই করেছে, এ কারণেই আমরা তাদের প্রতিও অতটা নাখোশ না। হ্যাঁ, তাই বলছে দেখো, সুতরাং ডাজ লিটারেচার whether in a battle song and history often played the chief role in the development of nationality. আচ্ছা, যাগুলোর দরকার নেই, তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি নরমানদের একটা কি ছিল, পজিটিভ ইফেক্ট ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের অবদানের ক্ষেত্রে। আচ্ছা, তোমরা এবার এই যে শীতল ঘোষের যে বইটা আছে না, ওটা কি তোমরা পড়তেছো তো নাকি বাংলায় যেটা? জি স্যার। ওটা পড়ছো? আচ্ছা, যদি পড়ে থাকো এগুলো সেকশন শেষ, এখন তাহলে এটা শুরু করতে হবে। তাহলে এখন ওটা কি আলাদা করে আছে না একসাথে আছে? ওটা একটু দেখবা, একটু দেখি সূচিপত্রটা। ওখানে যে ভাষাগত ব্যাপারটা, তাই না, কেন ইংলিশটা লো লেভেলের ভাষা ছিল, কোনটা হাই লেভেলের ভাষা ছিল, এই যে নরমান যুগের সাহিত্য, হ্যাঁ নরমান যুগের সাহিত্য, এই জায়গাটা আমরা একটু পড়ে নিব। হ্যাঁ, এ পর্যন্ত। যদিও এর অনেক কিছুই আমাদের এই জেলংয়ে নাই, আবার জেলংয়ের অনেক কিছু এখানে মিলবে না, তারপর তোমরা একটু পড়বা। তবে জেলংটাকে আমরা বেশি গুরুত্ব দিব, কারণ এটা বিশ্ববিদ্যালয় কর্তৃক কী করা, রিকমেন্ডেড, তাই না? প্রশ্নের বিষয়গুলো এখানে এর ভিতরেই মোটামুটি ইনক্লুডেড থাকে, এই জন্য আমি এই বইটাকে ফলো করি মেনলি। আচ্ছা, লিটারি আইডিয়ালস অফ দ্য নরমান। এখন নরমানদের লিটারারি আইডিয়ালটা কেমন ছিল, তারা কিভাবে এটাকে আস্তে আস্তে নিয়ে গেল, আমরা এর ভিতরে এগুলো পড়বো না। আচ্ছা, না পড়ি, কারণ এখানে ফিচারগুলো আসবে যেহেতু এর ভিতরে আছে। দেখো, দ্য চেঞ্জ ইন দ্য লাইফ অফ দ্য কনকুয়ারার্স ফ্রম নর্সম্যান টু নরমানস, ফ্রম ভাইকিংস টু ফ্রেঞ্চম্যান ইজ শোন মোস্টলি ক্লিয়ারলি ইন দ্য লিটারেচার হুইচ দ্য ব্রড উইথ দেম টু ইংল্যান্ড। The old Norse strength and grandeur, the magnificent sagas telling of the tragic struggle of man and God, এগুলো এখন হুইচ স্টিল স্টায়ার আস প্রফাউন্ডলি, দিস হ্যাভ অল ডিসঅ্যাপিয়ার। তার মানে কি, এটা একসময় হারিয়ে গেছিল, সেটা হচ্ছে কি ওই যে তোমার ইয়ার পরে। তো যাই হোক, তার পরবর্তী হচ্ছে ইন দেয়ার প্লেস ইজ আ ব্রাইট ভ্যারিড টকেটিভ লিটারেচার হুইচ রানস টু এন্ডলেস ভার্সেস হুইচ মেক্স আ ওয়ান্ডারফুল রোমান্স আউট অফ এভরি সাবজেক্ট ইট টাচেস। দেখো, এখানে আসলে হচ্ছে রোমান্স, হ্যাঁ, রোমান্সটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রোমান্স মানে কি জাতীয় গল্প শুনবো আমরা? রোমান্স বলতে কি বুঝি বলো তো? রোমান্স বলতে আমরা কি জাতীয় বুঝি? যুদ্ধ, বিগ্রহ, প্রেম, এইগুলো না? হ্যাঁ, তাই বলছে
দ্য থিম মে বি রিলিজিয়ন অর লাভ অর শিভালরি অর হিস্ট্রি, দ্য ডিডস অফ আলেকজান্ডার অর দ্য মিসডিডস অফ মংস, এই নিয়ে তারা লিখতো। বাট দ্য অথর্স পারপাস নেভার ভ্যারিজ, তাদের মূল উদ্দেশ্য কী ছিল? হি মাস্ট টেল আ রোমান্টিক স্টোরি, অ্যামিউজ হিজ অডিয়েন্স, অ্যান্ড দ্য মোর ওয়ান্ডারার্স অ্যান্ড ইম্পসিবিলিটিস রিলেট দ্য মোর শিয়ারলি হি ইজ বিলিভ। তার মানে এটা হচ্ছে ফিচার, যে সেই সময়ের ফিচারে কী পাচ্ছি আমরা, যেখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রভাব ছিল। দ্বিতীয়ত এখানে রোমান্স পাচ্ছি আমরা, তাই তো, রোমান্স রাইটিং, রোমান্টিক স্টোরি, এবং তাদের মূল উদ্দেশ্য ছিল অডিয়েন্সকে অ্যামিউজ দেওয়া, শিক্ষা দেওয়াটা তাদের মূল উদ্দেশ্য ছিল না, অ্যামিউজমেন্ট ছিল হচ্ছে মূল উদ্দেশ্য। উই আর রিমাইন্ডেড ইন রিডিং অফ দ্য নেটিভ গলস, আচ্ছা এগুলো আমাদের দরকার নেই, আমরা প্রস্তুত মাটি কাটার কেমন হচ্ছে, মাটি কাটা শুরু হয়েছিল আজ রমজান। ইমামুল আচ্ছা, তারপরে দেখো এখানে একটা জিনিস পাচ্ছি কি, অ্যাংলো স্যাক্সন লিটারেচার ওয়াজ অ্যাট ওয়ান টাইম ইনএনমাসলি সুপিরিয়র টু দ্য ফ্রেঞ্চ। দেখো অ্যাংলো স্যাক্সন সুপিরিয়র হয়ে গেল, অ্যান্ড দ্য লেটার উইথ ইটস এভিডেন্ট ইনফেরিয়রিটি অ্যাবসলিউটলি রিপ্লেস দ্য ফর্মার। তার মানে ইনফেরিয়র হয়ে গেল, তার মানে অ্যাংলো স্যাক্সন লিটারেচার ছিল একটু উন্নত টাইপের, কিন্তু এখানে রোমান্স বা এই জাতীয় রোমান্টিক হিরোইক গল্প বলার কারণে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড যে একটা হাই লেভেলের লিটারেচার ছিল, তারা কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই হাই লেভেলটাকে ধরে রাখতে পারেনি। হ্যাঁ, এটা একটা ফিচার হতে পারে। তো যাই হোক, এগুলো আমাদের আর দরকার নেই, ওখানে আমরা কয়েকটা বিষয় খেয়াল করে রাখবো। এখন আমরা চলে আসবো সরাসরি লিটারেচার অফ দ্য রোমান, দেখো নরমান পিরিয়ড। এই সময়ে মেনলি কী কী সাহিত্যকর্ম আমরা পাচ্ছি। দেখো ইন দ্য অ্যাডভোকেটস লাইব্রেরি অ্যাট এডিনবার্গ, তাহলে এডিনবার্গে একটা লাইব্রেরি আছে, তার নাম হলো অ্যাডভোকেটস লাইব্রেরি। দেয়ার ইজ আ বিউটিফুল, দেখো বিউটিফুলি ইলুমিনেটেড ম্যানুস্ক্রিপ্ট রিটেন অ্যাবাউট 1330 হুইচ গিভস অ্যান এক্সিলেন্ট পিকচার অফ দ্য লিটারেচার অফ দ্য নরমান পিরিয়ড। তার মানে আমরা নরমান পিরিয়ড যে সাহিত্য সম্পর্কে যেটা জানছি সেটা আমরা এই ম্যানুস্ক্রিপ্ট থেকে পাচ্ছি, তাই তো, যেটা কোথায় রাখা আছে? এডিনবার্গে অ্যাডভোকেটস লাইব্রেরিতে রাখা আছে, ঠিক আছে। ইন এক্সামাইনিং ইট উই আর টু রিমেম্বার দ্যাট লিটারেচার ওয়াজ ইন দ্য হ্যান্ডস অফ ক্লার্জি অ্যান্ড নোবেলস। তাহলে অ্যাংলো নরমান পিরিয়ডের বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সাহিত্যের প্রধান ধারাটাই ছিল কাদের হাতে বলো তো? ক্লার্জি এবং নোবেলম্যানদের হাতে। দ্যাট দ্য কমন পিপল কুড নট রিড, কারণ কমন পিপল পড়তে পারতো না এবং লিখতে পারতো না। হ্যাড অনলি ফিউ সংস অ্যান্ড ব্যালাডস ফর দ্য লিটারি পোর্শন, আর কমন পিপলদের জন্য ছিল কিছু গান বা ব্যালাড বা এরকম কিছু গীতি কবিতা টাইপের। এইটা আমরা খেয়াল রাখবো। উই আর টু রিমেম্বার অলসো দ্যাট পার্সমেন্টস আর স্কেয়ার্স। কেন লেখালেখি এত সম্ভব ছিল না? পার্সমেন্ট মানে বুঝো তো? পার্সমেন্ট মানে যার উপরে তারা লিখতো। তখন কি এরকম বই খাতা ছিল? না স্যার। না স্যার। তখন তারা এরকম চামড়ার উপরে লিখতো, ঠিক আছে তো, বা প্যাপিরাস পেপার থেকে লিখতো, তাই না, বা বিভিন্ন রকমের উপাদান থেকে তারা এরকম তৈরি করতো পার্সমেন্ট। পার্সমেন্ট পেপার অলসো নন আ বেকিং পেপার is a cellulose based paper whose material has been processed so as to obtain additional properties such as non-sticking, greasy ইত্যাদি। এর উপরে তারা লিখতো, লেখার ক্ষেত্রে ব্যবহার করা হতো, ঠিক আছে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে বেকিং এবং কুকিংয়ের জন্য এগুলো ব্যবহার করা হতো। দেখো তো এইটাকে তারা ব্যবহার করতো কীভাবে বলছে, এগুলো ছিল স্কেয়ার্স অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ, এই জন্য সহজে এত কপি হতো না। দ্যাট আ সিঙ্গেল ম্যানুস্ক্রিপ্ট অফ এন কন্টেন অল দ্য রিডিং ম্যাটেরিয়ালস অফ, দেখো, অফ আ ক্যাসল আর ভিলেজ, মানে একটা গ্রাম বা একটা প্রাসাদের সমান হয়ে যেত যদি একটা বই লিখতে হতো। তো এই জন্য এত সম্ভব ছিল না কপি করা, লেখা, এগুলো ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, বলতেছে হেন্স দিস ওল্ড ম্যানুস্ক্রিপ্ট ইজ সাজেস্টিভ অ্যাজ আ মডার্ন লাইব্রেরি। ইট কন্টেন্স ওভার 40 ডিস্টিংক্ট ওয়ার্কস, দ্য গ্রেট বাল্ক অফ বিং রোমান্স। দেখো তাহলে অধিকাংশ ছিল হচ্ছে রোমান্সেস। দেয়ার আর ম্যাট্রিক্যাল অ্যান্ড ভার্স রোমান্স অফ ফ্রেঞ্চ অ্যান্ড কেল্টিক অ্যান্ড ইংলিশ হিরোজ লাইক রোল্যান্ড, আর্থার, ট্রিস্টাম, বিশেষ করে আমরা আর্থারের কথা খেয়াল রাখবো। এছাড়াও দেয়ার আর স্টোরিজ অফ আলেকজান্ডার, দ্য গ্রিক রোমান্স অফ ফ্লোরেস অর ইত্যাদি বই ছিল, এত আমাদের দরকার নেই। তারপর হচ্ছে ধর্মের যারা ছিল, সেন্ট ছিল, তাদের নিয়েও লেখা। দেয়ার আর লিজেন্ডস অফ ভার্জিন অ্যান্ড সেন্টস, প্যারাফ্রেজ অফ স্ক্রিপচার, যেগুলো আমরা প্যারাফ্রেজ নামে পেয়েছি, তাই না, বিবলিক্যাল স্টোরি, এমনকি বলছে দেখো আর ডিসপিউট অ্যামং বার্ডস অ্যান্ড কনসার্নিং উইমেন, লাভ সং, এইগুলো নিয়ে কিন্তু তৎকালীন সময়ের মেনলি লেখাগুলো ছিল। তো এই জন্য আমরা এর ফিচারগুলো দেখলাম, এখানে আর বেশি দেখব না। বিশেষ করে আমরা ক্রনিকল যেগুলো আছে সেগুলোকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো এখন আমাদের যে রাইটারদেরকে পাচ্ছি, এই সময়ের কিছু রাইটারের নাম এবং তাদের কিছু বইয়ের নাম আমরা দেখব।
প্রথম হচ্ছে জিওফ্রে অফ মনমাউথ। জিওফ্রে অফ মনমাউথ। আমরা কিন্তু এর পরবর্তী যে এজটা পাচ্ছি আমাদের সাহিত্য অনুসারে, মানে আমাদের সিলেবাস অনুসারে, সেই এজটার নাম কি বলতো? এজ অফ চসার। দ্য এজ অফ চসার, তাই না? তো দেখো জিওফ্রে অফ মনমাউথ, জিওফ্রে হিস্টোরিয়ান, দেখো হিস্টোরিয়া রেজাম ব্রিটেনিয়া, দেখো ব্রিটেনিয়া ইজ নোটworthy not as literature but rather as a source book from which we may later many literators drew their literary materials। এটা ছিল তার লেখা। এই বইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, বা এগুলো আমাদের মনে রাখার দরকারও নাই। এখানে মেনলি কী করছে দেখো, হিজ অ্যালেজ অথরিটি ওয়াজ অ্যান এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট in the native Wales tongue containing the lives and deeds of all their kings from Brutus, the alleged founder of Britain, down to the coming of Julius Caesar। এদের নিয়ে মিলে লেখা। From this Geoffrey wrote his history down to the death of দেখো কাওয়াল্ডার in 1689। তো এই বইটা হচ্ছে এরকম, যেখানে শুধুমাত্র কি হিস্ট্রি, রেজাম মানে রেজিয়াম বা রেইন শাসন, ব্রিটেনিয়া মানে যেখান থেকে তুমি তালিকা শুরু দেখবা যেটা ব্রিটেনকে বোঝানো হচ্ছে, ব্রিটেনের রাজাদের। তাহলে এখানে কি ছিল? দ্য হিস্ট্রি অফ আ কিউরিয়াস মিডলে অফ প্যাগান এন্ড ক্রিশ্চিয়ান লিজেন্ডস অফ ক্রনিকলস, কমেন্টস আর পিওর ইনভেনশন, এইগুলো নিয়ে মেনলি এই বইয়ে লেখা হয়েছে। এখান থেকে এই বই থেকে আমরা অনেক ম্যাটেরিয়াল সংগ্রহ করেছি পরবর্তীতে, যেমন শেক্সপিয়ার কিং লিয়ার লিখছে, ম্যালোরিস মডেডি আর্থার লিখছে, হ্যাঁ, টেনিসন্স ইডিলস অফ দ্য কিং, এগুলো আর ফাউন্ড অন দ্য ওয়ার্ক অফ দিস মঙ্ক। তো এই মঙ্ক বা এই রাইটিং থেকে সোর্স দিয়ে তারা কিন্তু এগুলো লিখেছে। তাহলে আমরা একজনে পেলাম, নাম তার কি? জিওফ্রে অফ মনমাউথ। তবে খুব একটা উল্লেখযোগ্য না, এগুলো থেকে পরীক্ষায় খুব একটা আসতে দেখা যায়নি। তারপর একটু খেয়াল রাখবা ওয়ার্ক অফ দ্য ফ্রেঞ্চ রাইটার। তাহলে ফ্রেঞ্চ রাইটারদের রাইটিংগুলো আমরা দেখবো, কারণ ফ্রেঞ্চ লিটারেচার কীভাবে আমাদের ইংলিশ লিটারেচারকে প্রভাবিত করলো। দ্য ফ্রেঞ্চ লিটারেচার অফ দ্য নর্মান পিরিয়ড ইজ ইন্টারেস্টিং চিপলি বিকজ অফ দ্য অ্যাভিলিটি উইথ হুইচ ফরেন রাইটার সিজড আপন দ্য নেটিভ লিজেন্ডস অ্যান্ড মেড দেম পপুলার ইন ইংলিশ। মানে এখানে উল্লেখযোগ্য এই কারণেই যে ফরেন রাইটার যারা এদেশে আসলো, তারা ফরেন রাইটিংকে না, বরং এই নেটিভ ল্যান্ডেরই যে সকল লেজেন্ড ছিল, যে সকল কাহিনী ছিল, সেগুলোকেই তারা গ্রহণ করে পপুলার করা শুরু করলো। তার মানে এ নেটিভ সাহিত্য কর্মগুলোকে তারা গুরুত্বহীন মনে করেনি, বরং তারা নিজেরাই এগুলোকে গ্রহণ করেছে এবং সেই অনুসারে কিন্তু তাদের লেখালেখি চালু করেছে। Until Geoffrey's preposterous chronicle appeared, these legends had not been used to any extent as literary material। তাহলে এইগুলোকে তারা লিটারেরি ম্যাটেরিয়াল হিসাবে যে খুব একটা গ্রহণ করেছে তা নয়, কিন্তু তারা এই যখন ফ্রেঞ্চ এই নরম্যানেরা আসলো তখন এরা গ্রহণ করলো, কিন্তু ইংলিশ পিপলগুলোই স্থানীয় অনেক ম্যাটেরিয়াল ছিল যেগুলোকে তারা গুরুত্ব দেয়নি, বরং এই যারা দূর থেকে আসলো, যারা হচ্ছে অন্য দেশ থেকে আসলো, তারা এসে দেখলো যে না, এখানকার কাহিনী বা গল্পগুলো তো খুব ইন্টারেস্টিং, এটাকে তারা মডিফাই করে নতুন নতুন সাহিত্যকর্ম রচনা শুরু করলো। তারপরে দেখো, ইনডিড দে ওয়ার স্কেয়ারসলি নন ইন ইংল্যান্ড দো ফ্যামিলিয়ার টু ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান মিনস্ট্রেলস। যেমন লিজেন্ড অফ আর্থার অ্যান্ড হিজ কোর্ট ওয়ার প্রবাবলি ফার্স্ট টেকেন টু ব্রিটেনি বাই ওয়েলস এমিগ্রেন্ট ইন দ্য 5th and 6th century। তারপর লেজেন্ড অফ আর্থার কিং আর্থারের যে লেজেন্ড রয়েছে সেটা নিয়ে কিন্তু এই অ্যাংলো নরমান পিরিয়ডে বেশ কিছু রাইটিং রয়েছে। তাহলে এর সম্পর্কে আমরা একটু জানা দরকার, কারণ এটা নিয়ে অনেক সময় শর্ট নোট আসে। দেখো, লেজেন্ডস অফ আর্থার উনি কে ছিলেন? এ হচ্ছেন কিং আর্থার। কি দেখতে হচ্ছে সবাই? এখানে অনেক সিনেমা বা অনেক আছে, কার্টুন আছে অনেক সময়, গেম এন্ড কার্টুন আছে, সিনেমাও আছে। দেখো, কিং আর্থার অ্যাকর্ডিং টু লেজেন্ড অনুসারে, মানে আমরা ইতিহাসে পাই না কিন্তু লেজেন্ডে পাই, ঠিক আছে? তো ওয়াজ আ কিং অফ ব্রিটেন। হি ইজ আ ফোক হিরো অ্যান্ড সেন্ট্রাল ফিগার ইন দ্য মেডিয়েভাল লিটারি ট্রেডিশন নন অ্যাজ দ্য মেটার অফ ব্রেইন, মানে ব্রিটেন, সরি এত ভুল দেখছি কেন। দেখো, ইন ওয়েলস সোর্সেস আর্থার ইজ পোর্ট্রেড অ্যাজ আ লিডার অফ দ্য পোস্ট রোমান ব্রাইটনস ইন ব্যাটলস এগেইনস্ট দ্য অ্যাংলো স্যাকশন, এই যে ইন দ্য লেট 5th and 6th century। He first appears in 2 early medieval history sources, Annals Cambria এবং Historia Brittonum। এগুলোতে তার গল্পটা আমরা মেনলি পাই। হ্যাঁ,
তার বিশেষ করে কিছু লেজেন্ড আছে, যেটা হচ্ছে হলি গ্রেল, লেজেন্ড অফ হলি গ্রেল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখানো হয়। দেখো হলি গ্রেলটা কি, আমরা একটু সেটা দেখি, কারণ ওই কথাটা আসবে। দ্য হলি গ্রেল ইজ আ ট্রেজার দ্যাট সার্ভ অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট মোটিভ ইন আর্থারিয়ান লিটারেচার। তাহলে আর্থারিয়ান লিটারেচার যেগুলো লেখা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল একটা হলি গ্রেলকে কী করা, উদ্ধার করা। এই যে গ্রেল মানে বুঝতে পারছো, এই যে পাত্রটা দেখো তো, এই পাত্রটার কথা আমরা জেনেছিলাম। এটা কখন, এটা ওয়াইন খাই যে না? হ্যাঁ এটা ওয়াইন খায় মানুষে, ঠিক আছে তো। জি স্যার। আর এটার সাথে একটা রিলিজিয়াস ইয়া আছে, বুঝতে পেরেছো? ওয়াইনের সাথে রিলেটেড বুঝি নাই বোঝনি তোমরা কি? ওয়াইনের সাথে রিলিজিয়াস কেমনে? আমি তো ওয়াইনের সাথে বলিনি, আমি বলেছি এই গ্রেলের সাথে। গ্রেল এই কাপ মানে কি ওয়াইন খায়? এই কাপ দিয়ে অন্য কিছু খাওয়া যায় না? আমি তো স্যার ভাবছি এতদিন এরকম কাপ দিয়ে শুধু ওয়াইন খাই। হ্যাঁ সেটা দেখছো। হ্যাঁ তা আমরা কি উইলিয়াম ব্লেক পড়ি নাই? উইলিয়াম ব্লেকের সময় যে একটা লাস্ট সাপার একটা ইয়া দেখাইছিলাম, সেটা কি ভুলে গেছো? লাস্ট সাপার একটা ইমেজ দেখেছিলাম, ছবি দেখেছিলাম, পড়াইনি? জি স্যার দেখছিলাম। কি ছিল ওই জায়গায়? ওটা কি হ্যাঁ ছিল? দেখছিলাম। হলি থার্সডে পড়াতে গিয়ে এটা দেখাইছিলাম। ওর উদ্দেশ্য কি ছিল বলো? সব ভুলে গেছো? স্যার ওই যে 13 জন না কয়জন ওরা হচ্ছে অনুসারী ছিল, তার মধ্যে তাদের 13 জন সাহাবী নিয়ে যে খায়, হ্যাঁ লাস্ট সাপার, তাই তো? খাওয়ার হ্যাঁ তো এই লাস্ট সাপারে বলা হয়ে থাকে, লাস্ট সাপারে জিসাস ক্রাইস্ট একটা গ্রেইল বা এরকম একটা কাপ ইউজ করেছিল এবং ডিশ ইউজ করেছিল খাবার দেওয়ার জন্য, ঠিক আছে তো। তা ক্রিশ্চিয়ান রিলিজিয়নে ভাবা হয়ে থাকে যে ওই দুইটা জিনিস হচ্ছে খুবই পবিত্র জিনিস, যে এই পাত্র বা এই কাপ, এই দুটা হচ্ছে কি খুবই পবিত্র, মানে কি বলবো, বাসন কোসন যেগুলো বলা হয়, এবং এইগুলো নাকি রোগ রোগ সারানোর ক্ষমতা থাকে। তা এইটা যারা মানে অধিকার করে থাকে তারা হয় শক্তিশালী, ক্ষমতাবান। তো এই দুটা নাকি হারিয়ে যায় একসময়, মানে গল্প অনুসারে আর কি। এই দুটো আসলে সিম্বলিক্যাল একটা স্টোরি। দেখানো হয় যে এই দুটো হারানো মানে বুঝতে হচ্ছে কি আমাদের নীতি নৈতিকতা হারানো, মানে আমাদের ধর্মীয় বোধ, তারপর হচ্ছে ক্রিশ্চিয়ানিটির যে ভিত্তি, সেগুলোকে হারিয়ে ফেলা। তো সেইগুলোকে কিং আর্থার কি করেন, দায়িত্ব নেন যে তিনি এগুলোকে এখন খুঁজে বার করবেন, ঠিক আছে তো। সেইগুলো খোঁজার ক্ষেত্রে তার যে মানে কি বলবো, যে যুদ্ধ, তাই তো, যে সংগ্রাম, সেই সংগ্রামটাকেই ডেসক্রাইব করা হয়েছে খুব রোমান্টিক ওয়েতে, ঠিক আছে তো, মানে খুবই আকর্ষণীয় একটা ওয়েতে মানে আলোচনা করা হয়েছে। তো দেখো সেটাই বলা হচ্ছে, সরি দেখো এখানে বলা হচ্ছে যে হলি গ্রেল হচ্ছে ইজ আ ট্রেজার দ্যাট সার্ভ অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট মোটিভ ইন আর্থানিয়ান লিটারেচার। ভেরিয়াস ট্রেডিশন ডেসক্রাইব দ্য হলি গ্রেল অ্যাজ আ কাপ, ডিশ অর স্টোন উইথ মিরাকুলাস হিলিং পাওয়ার্স, হ্যাঁ, sometimes providing eternal youth or sustenance in infinite abundance, often guarded in the custody of the Fisher King. এই ফিশার কিং নামে একজন কিং নাকি এটাকে গার্ড করে রাখছিল, and located in the hidden Grail Castle. এটা একটা গল্প আর কি। বাই অ্যানালজি অ্যান ইলিউসিভ অবজেক্ট অর গোল অফ গ্রেট সিগনিফিকেন্স মে বি পারসিভ অ্যাট হলি গ্রেল বাই দিস সিকিং থিংস। এটাকে অন্য কোনো মানে যেটা হচ্ছে খুবই আকর্ষণীয় জিনিস, যেটা সহজে পাওয়া যায় না, এরকম সিম্বলিক অর্থেও হলি গ্রেল শব্দটা বা ফ্রেজটা ইউজ করা হয়ে থাকে। তো হঠাৎ করে দেখা গেছে যে আ মিস্ট্রিয়াল গ্রেল ওয়ান্ডারার্স বাট নট ইকুইভেকলি হলি ফার্স্ট অ্যাপিয়ার্স ইন দ্য স্টোরি, এগুলোতে অ্যান্ড আনফিনিশড চিভালরিক রোমান্স, মানে বিভিন্ন রোমান্সের মাধ্যমে পরিবর্তন হতে 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 আমরা এই যে দেখো এইখানে যেটা আসলো, রাইটিং সুন আফটার সেটেন, দেখো পোর্ট্রেজ দ্য গ্রেল অ্যাজ জিজাস ভেসেলস ফ্রম দ্য লাস্ট সাপার, এই যে লাস্ট সাপার থেকে আসা, হুইচ জোসেফ অফ আরিমাথিয়া ইউজ টু ক্যাশ ক্রাইস্ট ব্লাড অ্যাট দ্য ক্রুসিফিকশন। তার মানে ক্রুসিফিকেশন যখন জিজাস ক্রাইস্টকে করা হয়েছিল, তখন নাকি ওই লাস্ট সাপারের যে কাপটা ছিল বা ভেসেলটা বা পাত্রটা ছিল, সেটা নাকি ওই জিজাস ক্রাইস্টকে যখন ক্রসে দেওয়া হয়েছিল, ক্রস থেকে যে রক্ত পড়ছিল, ওটা নাকি জোসেফ অফ আরিমাথিয়া নামে একজন ব্যক্তি, উনি করছিলেন কি ওই ক্রাইস্টের রক্ত তিনি নাকি ওটা সংগ্রহ করেছিলেন। আর তখন থেকে দেয়ার আফটার দ্য হলি গ্রেল বিকেম ইন্টারওভেন উইথ দ্য লেজেন্ড অফ হলি চ্যালিশ, মানে পাত্র, দ্য লাস্ট সাপার কাপ, অ্যান আইডিয়া কন্টিনিউড ইন ওয়ার্কস সাচ অ্যাজ ল্যান্সেলট গ্রেল, মানে অনেক কাহিনী রয়েছে, অনেক রোমান্স রয়েছে। বিশেষ করে দেখো লি
মর্টেডি আর্থার, এই লিজেন্ডেও এই কথাটা বলা হয়েছে। ইট ইজ নাও আ পপুলার থিম ইন মডার্ন কালচার, অত আমাদের দেওয়ার দরকার নেই। তাহলে হলি গ্রেল বলতে কোনটাকে বোঝা যাচ্ছে বুঝতে পেরেছো? হলি গ্রেল কি? জি স্যার। জি স্যার। হালকা সেজন্য ধারণা আগে দিলাম। করে কথা। ডিপলি স্টাডি করা তোমাদের দায়িত্ব। যদি এটা সম্পর্কে জানতে চাও তোমরা অনলাইন থেকে অনেক কিছু জানতে পারবা। জাস্ট এইখানে যেহেতু লিজেন্ডের কথা আসলো, যেহেতু এখানে আর্থারের কথা আসলো, কিং আর্থারের লেজেন্ড, সেইগুলো আসলে কি, মানে কিং আর্থার ছিলেন একজন ব্যক্তি, তিনি বিভিন্ন সময়ে যে যুদ্ধ পরিচালনা করেছেন, সেখানে যে তিনি সংগ্রাম করেছেন এবং জয়লাভ করেছেন, সেগুলো নিয়ে যে স্টোরি, সেগুলো অনেক সময় এই ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ওইগুলো কি বড় ধরনের ভূমিকা পালন করেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা আর দেখব না, এখানে জাস্ট আমরা সেটুকু দেখলাম যে ফ্রেঞ্চ রাইটারদের মধ্যে বিশেষ করে জিওফ্রে অফ মনমাউথ, আর তারপর হচ্ছে দেখো লেমন্স ব্রুট, এটা আরেকটা লেমন্স ব্রুট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ ইংলিশ রাইমিং ক্রনিকলস। এটা হচ্ছে আবার রাইমিং ক্রনিকলস, মানে রাইম করে লেখা। হ্যাঁ, দেখো দ্যাট ইজ হিস্ট্রি রিলেটেড ইন দ্য ফর্ম অফ ডগারেল ভার্স। ডগারেল কি? তাহলে ভার্সে লেখা, এটাও হিস্ট্রি কিন্তু লেখা হচ্ছে কিসে? ভার্সে। তাহলে ডগারেল ভার্স কি? কাব্যিক লাইন। দেখি কি বলে। অবশ্যই ভার্স মানে তো পদ্যের লাইন। দেখো ডগারেল মানে হচ্ছে যেখানে কি থাকবে ইরেগুলার রাইম অর রাইম স্কিম, মানে হচ্ছে অনেকটা অমৃতাক্ষর ছন্দের মতো। ঠিক আছে, যেখানে কোনো নির্দিষ্ট রাইম বা রাইম থাকবে না কিন্তু সেখানে ভার্স থাকবে। ডগারেল ইজ আ টাইপ অফ পোয়েট্রি দ্যাট হ্যাজ অ্যান ইরেগুলার রাইম। ফ্রি ভার্সের মতো স্যার। হ্যাঁ বলো। ফ্রি ভার্সের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দেখো এই যে বিশেষ করে দেখো ডগারেল ক্যান বি ফাউন্ড ইন নার্সারি রাইম, বিশেষ করে চিলড্রেন্স গেমস বা স্যাটিরিক্যাল কমেডিক রাইমগুলোতে এগুলো দেখা যায় অনেক সময়। ওকে, তো যা এই ভার্সে লেখা ছিল মেনলি, প্রবাবলি বিকজ পোয়েট্রি ইজ মোর ইজিলি মেমোরাইজ দ্যান প্রোজ। তারা পোয়েট্রিতে কেন লিখতো? কারণ এগুলো মেমোরাইজ করা রাখা যেত সহজে, মানুষ শুনে এগুলো মনে রাখতে পারতো, এই জন্য পোয়েট্রিতে আগের যুগে লিখতো। আচ্ছা, তো দেখো আমি কিন্তু মেজর কিছু বিষয়গুলো একটু দেখাচ্ছি, এগুলো একটু খেয়াল রাখবা, বাকিগুলো জাস্ট একটি এক্সেপশন বর্ণনা, এগুলো আমাদের দরকার নেই, তোমরা যদি পারো একটু পড়ে নিবা। এরপর আমরা মানে এই রাইটিংগুলো আবার পরবর্তীতে কারা কারা ইউজ করেছে সেগুলো দেখা যাচ্ছে। মেট্রিক্যাল রোমান্স, এইটা হলো একটু বড় গুরুত্বপূর্ণ, যে এই এজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে মেট্রিক্যাল রোমান্স। সেগুলো আসলে কেমন বলছে? লাভ, শিভালরি অ্যান্ড রিলিজিয়ন অল পারফেক্ট বাই দ্য স্পিরিট অফ রোমান্স। দিজ আর দ্য থ্রি গ্রেট লিটারি আইডিয়ালস হুইচ ফাইন্ড এক্সপ্রেশন ইন দ্য মেট্রিক্যাল রোমান্সেস। তাহলে মেট্রিক্যাল রোমান্সের মেইন থিমই ছিল হচ্ছে কি? লাভ, শিভালরি অ্যান্ড রিলিজিয়ন। এগুলোর ক্ষেত্রে ধর্মীয় যে ধর্মযুদ্ধ, তাই তো, তারপর হচ্ছে লাভ, হিরোইন, বিশেষ করে কিংলি বা প্রিন্সলি যে সকল রিলেশনশিপ, সেগুলো, এই সকল রোমান্স যদি আমরা পড়ি দেখবো যে সেখানে কি রয়েছে? রিড দিস রোমান্সেস নাও উইথ দেয়ার নাইটস অ্যান্ড ফেয়ারি লেডিস। দেখো ফেয়ার লেডিস, দেয়ার পেরিলাস অ্যাডভেঞ্চার অ্যান্ড টেন্ডার লাভ মেকিং, এইগুলো নিয়ে মেনলি বর্ণনা। দেয়ার মিনস্টেন্সলি অ্যান্ড টুর্নামেন্টস অ্যান্ড গর্জিয়াস, দেখো ক্যাভালকেটস মানে যুদ্ধ বিগ্রহ, এইগুলোই কিন্তু আমরা এর ভিতরে মেনলি পাবো। তার মানে অ্যাংলো নরমান পিরিয়ডের একটা বড় অংশ জুড়ে ছিল হচ্ছে মেট্রিক্যাল রোমান্স, এবং এগুলো থিম কি সেগুলো সম্পর্কে আমরা একটু জানলাম, এটুকু মনে রাখলে চলবে। বলছে দ্য নরম্যানস ফার্স্ট ব্রড দিস টাইপ অফ রোমান্স ইন ইংল্যান্ড। তার মানে এই জাতীয় যে মেট্রিক্যাল রোমান্সগুলো, এই রোমান্সগুলো কিন্তু আসলে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে ছিল না। সেখানে আমরা তো দেখলাম সবই ধর্ম রিলেটেড ছিল, তাই না? কিন্তু ফ্রেঞ্চ পিপলরা যখন এখানে আসলো, মানে যখন এই নরমানরা আসলো, তখন এই মেট্রিক্যাল রোমান্সটা বেশি প্রচলিত ছিল হচ্ছে ফ্রান্সে। সেই ফ্রান্স থেকে তারা করলো কি? এগুলো ইংল্যান্ডে নিয়ে আসলো, আর তখন থেকেই ইংল্যান্ডেও এই মেট্রিক্যাল রোমান্স চালু হয়ে গেল। সো পপুলার ডিড ইট বিকেম, এবং তারা খুবই পপুলার হয়ে গেল। অ্যান্ড সরলি ডিড ইট এক্সপ্রেস দ্য রোমান্টিক স্পিরিট অফ দ্য টাইম। এর মাধ্যম দিয়ে তৎকালীন সময়ে যে রোমান্টিক স্পিরিট, সেগুলো মোটামুটি উঠে আসে। তার মানে দেখো এই নরমান পিরিয়ডে আমরা কি এখানে কোনো ধর্মীয় রাইটিং পাচ্ছি? তাহলে তো ধর্মের কোনো কথা খুব একটা আসছে না, কিন্তু যেটা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে ছিল সেটা কিন্তু এখন আর আমরা পাচ্ছি না, মানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে বিষয়টা। জি স্যার। এটা তো মূলত এই যে আপনার হিরোইজম নিয়ে বেশি, ওই জন্য আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে যে পরিবর্তনটা কিভাবে হচ্ছে। দেখো কয়েকশো বছর, মানে প্রায় কত, ওদিকে যদি 450 ধরি, তাহলে প্রায় 500 বছরের মধ্যেই ধর্মীয় যে লেখালেখি ওইটা আস্তে আস্তে আন্ডারলাইনে চলে আসলো বিভিন্ন ধরনের হিরোইজম নিয়ে লেখা, রোমান্স নিয়ে লেখা, লাভ মেকিং নিয়ে লেখা। ওখানে রিলিজিয়ন নিয়ে লেখা হয়েছে, কিন্তু অতটা প্রমিনেন্ট ছিল না যতটা ছিল হচ্ছে মেট্রিক্যাল রোমান্সগুলো।
এগুলো হচ্ছে কি তৎকালীন সাহিত্যের কিন্তু বৈশিষ্ট্য, এগুলো একটু খেয়াল করবা। দো দ্য মেট্রিক্যাল রোমান্সেস ভ্যারিড মাস ইন ফর্ম অ্যান্ড সাবজেক্ট ম্যাটার, দ্য জেনারেল টাইপস রিমেন্স দ্য সেম। কী ছিল এখানে লেখা? আ লং র্যামলিং পয়েম। তাহলে রোমান্স মানে হচ্ছে বিশাল লম্বা পয়েম, মানে একটা নভেলের মতো সিরিজ অফ পয়েমস ট্রিটিং লাভ অর নাইটলি অ্যাডভেঞ্চার অর বোথ। ইটস হিরো ইজ আ নাইট, এর হিরো হবে একজন নাইট। ইট ক্যারেক্টার্স আর ফেয়ার লেডিস ইন ডিস্ট্রেস, তাই তো লেডিরা হতাশায় পড়ে যাবে, সমস্যায় পড়ে যাবে, এবং নাইটরা গিয়ে করবে কি তাদেরকে উদ্ধার করবে। হ্যাঁ, ওয়ারিয়র্স ইন আর্মার, জায়ান্ট থাকবে, ড্রাগন থাকবে, এনচ্যান্টার থাকবে, জাদুকর থাকবে, অ্যান্ড ভেরিয়াস এনিমিস অফ চার্চ অ্যান্ড স্টেট, এরা থাকবে। ইটস এমফেসাইজ ইজ অলমোস্ট ইনভেরিয়েবলি অন লাভ, রিলিজিয়ন অ্যান্ড ডিউটি, এবং একই সাথে হিরো কী করবে? লাভে পড়ে যাবে, সে রিলিজিয়নের জন্য কাজ করবে এবং তার ডিউটি পালন করবে, যারা হচ্ছে কি অ্যাজ ডিফাইন্ড বাই শিভালরি। এই তিনটা সংমিশ্রণে বলা হবে শিভালরি, এবং এদের জন্যই মেনলি একজন নাইট বা একজন হিরো যুদ্ধ করবে, যেটা আমরা থার্ড ইয়ারে পাবো। ফেয়ারি কুইন নামে একটা এপিক পড়বো, যে এপিকটাই আমরা এই মেট্রিক্যাল রোমান্স দেখবো, ঠিক আছে। ইন দ্য ফ্রেঞ্চ অরিজিনালস অফ দিস রোমান্সেস দ্য লাইন্স ওয়ার আ ডেফিনিট লেন্থ অ্যান্ড ইটস মিটার এক্সিটস অ্যান্ড রাইম অ্যান্ড অ্যাসোনেন্স ওয়ার বোথ ইউজ টু গিভ মেলোডি। দেখো এই যে কী কী ইউজ হতো, রাইম ইউজ হয়েছে, মিটার ইউজ হয়েছে, একটা নির্দিষ্ট লেন্থ ছিল, এবং মেলোডি দেওয়ার জন্য অ্যাসোনেন্স তারা ইউজ করতো। অ্যাসোনেন্স আমরা পড়েছিলাম না ফার্স্ট ইয়ারে, অ্যাসোনেন্স, কনসোনেন্স, তাই তো, অ্যালিটারেশন। জি স্যার, রিপুটেশন অফ কনসোনেন্ট। হ্যাঁ, তাই বলছে ইন ইংল্যান্ড দিস মেট্রিক্যাল সিস্টেম কেম ইন কন্ট্যাক্ট উইথ দ্য আনইভেন লাইন্স। তাহলে ফ্রেন্সে এগুলো একটা নির্দিষ্ট লেন্থ ছিল, কিন্তু এখানে হচ্ছে আনইভেন লাইন্স, দ্য স্ট্রং অ্যাকসেন্ট অ্যান্ড অ্যালিটারেশন দ্বারা। দেখো ওখানে ইউজ হতো অ্যাসোনেন্স, এরা ইউজ করতেছে কি strong accent and alliteration of the native songs, and it is due to the gradual union of the two systems, French and Saxon, our English became capable of melody and amazing variety of verse form. তাহলে মানে ফ্রান্স এবং অ্যাংলো স্যাকশন এই দুটা সিস্টেম যখন এক হয়ে গেল, তখন ইংলিশ লিটারেচার আস্তে আস্তে আরও বেশি অ্যামেজিং হওয়া শুরু করলো। হুইচ ফার্স্ট ফাইন্ড এক্সপ্রেশন ইন চসার্স পোয়েট্রি। পরবর্তীতে আমরা জিওফ্রে চসারের পোয়েট্রিতে এগুলোর ব্যবহার আমরা দেখব। তাহলে এই হচ্ছে মোটামুটি ফিচার, মেট্রিক্যাল রোমান্সের ফিচার, তাই তো, কী কী ব্যবহার হবে, কী কী হবে না, এই জায়গাটা তোমরা একটু দাগিয়ে রাখবো তোমাদের বইয়ের, কারণ ফিচারগুলো এর ভিতরে আছে। আচ্ছা যাই হোক, তারপরে এটুকু আমরা দেখবো না, কারণ এখানে কিছু কিছু বিষয়ের নাম দেখানো হয়েছে যেগুলো পরবর্তী রাইটিংদের লেখা। এইখানে আমরা একটু দেখবো, ঠিক আছে, যে দ্য মোস্ট ইন্টারেস্টিং অফ অল আর্থানিয়ান রোমান্সেস আর দোজ অফ দ্য গোয়েন সাইকেল। মানে গোয়েন হচ্ছেন একজন নাইট, তাকে কেন্দ্র করে যে সকল রোমান্স লেখা হয়েছে সেটা হলো গোয়েন সাইকেল। হ্যাঁ, অ্যান্ড অফ দিস দ্য স্টোরি সার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট ইজ বেস্ট ওর্থ রিডিং। তাহলে এই নামটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, যে উল্লেখযোগ্য একটা রোমান্স, মেট্রিক্যাল রোমান্সের নাম, বিশেষ করে আর্থানিয়ান রোমান্সের নাম। First, though the material is taken from French source, the English workmanship is the finest of our early romances. তাহলে ওয়ার্কম্যানশিপ বা এটাকে সুন্দর করে তৈরি করেছে ইংলিশম্যানেরা। সেকেন্ড, দ্য আননোন অথর অফ দ্য রোমান্স প্রবাবলি রোট অলসো দ্য পার্ল। এই পার্লটা একটু খেয়াল রাখো, কারণ একটা পরীক্ষা এসেছে পার্ল কি, এটা হচ্ছে কি একটা রোমান্স কিন্তু, ঠিক আছে তো, এবং এর রাইটারের নামটা আননোন। অ্যান্ড ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট অফ দ্য নরমান পিরিয়ড। থার্ড, দ্য পোয়েম ইটসেলফ উইথ ইটস ড্রামাটিক ইন্টারেস্ট, এটা একটা ড্রামাটিক ইন্টারেস্ট ছিল, and vivid description and its moral purity is one of the most delightful old romances in any language. এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ইনফর্ম সার গোয়েন ইজ অ্যান ইন্টারেস্টিং কম্বিনেশন অফ ফ্রেঞ্চ অ্যান্ড স্যাকশন এলিমেন্ট। তাহলে এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা গ্রহণ করতে পারি। এবং পার্ল নামে একটা কিন্তু রোমান্সও লেখা হয়েছে। তাহলে সার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এটা হচ্ছে কি আর্থারিয়ান রোমান্সের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, আর এখানে ফ্রেঞ্চ এবং স্যাকশন এলিমেন্টের কম্বিনেশন ঘটেছে। তার মানে এখানে আমরা স্থানীয় একটা ইফেক্ট পাচ্ছি, ঠিক আছে। আগেরগুলো হয়তো বা ট্রান্সলেট হয়েছে বা এরকম কিছু হয়েছে, কিন্তু এটাতে আমরা মোটামুটি ভালো ধরনের একটা ইফেক্ট পাচ্ছি, যেটা লোকাল এলিমেন্ট আমরা অ্যাড করতে পেরেছি। আচ্ছা, এখানে যে গল্পটা আছে, গল্পটা আমরা না পড়ি, আর্থারের যে গল্প, এগুলো আমাদের তো দরকার নেই। হ্যাঁ, তোমরা যদি পারো এগুলো একটু পড়ে নিতে পারো, ঠিক আছে, যদি নিজেদের ইন্টারেস্টিং ভাবটা থাকে, ইন্টারেস্ট হও যদি, যেগুলো কী জিনিস তার কিছু কিছু অংশ এখানে দিয়ে দিয়েছে, তোমরা পারলে গুগল ক্লাস মানে কি গুগলে সার্চ টার্চ দিয়ে এগুলো সম্পর্কে একটু কাহিনী পড়ে নিতে পারো, কারণ এগুলো পড়াতে গেলে আরও অনেক দেরি হয়ে যাবে, কারণ এগুলো যে বইটার নাম বলা হয়েছে, বইয়ের গল্পটা একটু ক্লিয়ারলি একটু দেওয়া হয়েছে ছোটো করে, অল্প করে, ঠিক আছে, সামারাইজ করে। ওকে, তাহলে এটা গেল আমাদের একটা মানে রোমান্স, তাই তো, মেট্রিক্যাল রোমান্সের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং তার সাথে উল্লেখযোগ্য কয়েকটা নাম। এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্য পার্ল। ইন দ্য সেম ম্যানুস্ক্রিপ্ট উইথ সার গোয়েন আর ফাউন্ড 3 আদার রিমার্কেবল পয়েমস। আরও 3টা নাম আমরা পাচ্ছি পয়েম, তার মধ্যে একটা হচ্ছে কি দ্য পার্ল, ক্লিননেস অ্যান্ড দ্য পেশেন্স।
দ্য ফার্স্ট ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড রিসিভ ইটস নেম ফ্রম দ্য ট্রান্সলেটর অ্যান্ড এডিটর। তাহলে প্রথমটা হচ্ছে পার্ল, এটা হচ্ছে কি খুবই বিউটিফুল, তাই তো। এর এডিটর এবং ট্রান্সলেটর হচ্ছে কি রিচার্ড মরিস, তিনি 1864 এটা ট্রান্সলেট করেন। পেশেন্স হচ্ছে ইজ দ্য প্যারাফ্রেজ অফ দ্য বুক অফ জোনা। জোনা এটা হচ্ছে বিবলিক্যাল একজন ক্যারেক্টার, যিনি মানে কি বলবো, ওই যে মাছের পেটে চলে যায় না, তোমরা কি নামে ইসলাম ধর্ম আছে, এটা তিমির পেটে চলে যায়, স্যার ইউসুফ না, ইউনুস আলাইহিস সালাম। হ্যাঁ ওইটা আমরা বলি জোনা। হ্যাঁ ওর কাহিনী নিয়ে এটা লেখা। ক্লিননেস মোরালাইজ অন দ্য বেসিস অফ দ্য বাইবেল স্টোরি, এখানেও কিছু ওই যে বিবলিক্যাল স্টোরি এসেছে। এবার বাট দ্য পার্ল ইজ অ্যান ইন্টেন্সলি হিউম্যান অ্যান্ড রিয়েলিস্টিক পিকচার অফ ফাদার্স গ্রিফ ফর হিজ লিটিল ডটার মার্গারেট। তাহলে পার্লটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে লিটিল ডটারের মৃত্যুতে একজন ফাদার কত গভীর কষ্ট বোধ করে সেটা নিয়ে এখানে কিন্তু দেখানো হয়েছে। ইট ইজ দ্য স্যাডেস্ট অফ অল আওয়ার আর্লি পয়েন্টস, এটার জন্য এটা বেশ উল্লেখযোগ্য নাম। তাহলে পার্লটা একটু খেয়াল রেখো, এবং এখানে যে কাহিনীটা বলা আছে কাহিনীটা আমি পড়ছি না, জাস্ট নামটা একটু খেয়াল করবা। এরপর হচ্ছে মিসলেনিয়াস লিটারেচার অফ দ্য রোমান নরমান। তারপরে যে উল্লেখযোগ্য নামগুলো আমরা পেলাম, পার্ল, মেট্রিক্যাল রোমান্স, তাই তো, তার ভিতরে স্যার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এইগুলো আমরা একটু খেয়াল করবো, যেগুলো আমরা সামারিতে পেয়ে যাবো। এটারই এই সামারিটা তোমরা একটু রিডিং দিবা, তাহলে এই এখানকার সাহিত্যকর্ম বিষয়টা সম্পর্কে একটু ধারণা আরও ক্লিয়ারলি একবারে পেয়ে যাবা। এখানে আরও বিভিন্ন ধরনের রাইটিং হয়েছে, এই রাইটিংগুলোর মধ্যে আমরা অতটা খুব একটা গুরুত্বপূর্ণ হিসাবে দেখব না বা মনেও রাখবো না। এইখানে আমরা একটু একটা ফেবল সম্পর্কে একটু জানবো। হোয়াট ইজ ফেবল বলো তো, ফেবল কি জানা আছে? না স্যার। ফেবল হচ্ছে ইসপসের পড়ছো না, ইসপস ফেবলস, যেখানে কি করা হয়, যেখানে পশুর চরিত্র ইউজ করা হয় মানুষের পরিবর্তে, দিয়ে মানুষের ফিচারগুলোকে বা মোরালিটিগুলোকে প্রচার করা হয়, ঠিক আছে। দেখো ফেবলস হচ্ছে সেই ধরনের স্টোরি যে স্টোরিতে প্রধানত আমরা দেখো বলছে শর্ট স্টোরি টিপিক্যালি উইথ অ্যানিমেলস অ্যাজ ক্যারেক্টার্স কনভেইং আ মোরাল। যেমন আমরা কচ্ছপ খরগোশের গল্প জানি, তাই না, শিয়ালের গল্প জানি, কাকের গল্প জানি, জানি না, এই ওগুলোকে বলা হয়ে থাকে। তো এখানেও তৎকালীন সময়ে কিন্তু ফেবল লেখা হয়েছে, বিশেষ করে এখানে ফেমাস ফেবল রয়েছে, সেটা অনেক সময় দেখা যায়। বিসাইড দিস গ্রেটার ওয়ার্কস অ্যান্ড ইনরমাস নাম্বার অফ ফেবলস অ্যান্ড স্যাটায়ার্স অ্যাপিয়ার্ড ইন দিস এজ, copied or translated from the French like metrical romances মতো। যেমন হচ্ছে the most famous of this the owl and the nightingale, a long debate between the two birds, one representing the gay side of life and the other sterner side of law and moral। আমরা কি একটা ওই যে কবিতা পড়েছি না, ছোটবেলাতে পড়তাম, একটা হচ্ছে চড়ুই জি পাখি স্যার, এবং বাবুই, হ্যাঁ ঠিক ওই রকম একটা, যে কে কিসের গুরুত্ব দেয়। চড়ুই পাখি তার বলছে যে অত কষ্ট করে বাসা বানানোর কি আছে নাকি, কারো ঘরের কোনায় একটা কুটিরিতে থাকবো, আর বাবুই পাখি কত তার ক্রাফটম্যানশিপ দিয়ে কি সুন্দর বাসা তৈরি করে নিজের হাতে তৈরি। হ্যাঁ তো এটা নিয়ে একটা বিতর্ক, এটা হচ্ছে একটা, ওইখান থেকে এই কবিতাটার উপর ভিতরে কিন্তু এটার একটা ইয়া এসেছে। হ্যাঁ কারণ সাহিত্যকর্ম তো পড়তে পড়তে আমরা লিখতে শুরু করি, তখন কি করি আমরা আবার অন্যেরটা একটু কপি করি, একটু ইয়া করি, এভাবেই মোটামুটি চলে। এই বাকি যেগুলো আছে এগুলো তো সব একই কথা, এবং বিভিন্ন ধরনের গল্পের একটু একটু করে কাহিনী দিয়ে ছেড়ে দিয়েছে। সামারি অফ দ্য নরমান পিরিয়ড। তাহলে এই যে নরমান পিরিয়ডের ক্ষেত্রে আমরা যেগুলো জানলাম আর কি, তাহলে নরমান পিরিয়ড শুরু হলো কত সাল থেকে বলো তো, কোন যুদ্ধের মাধ্যমে? হ্যাস্টিং যুদ্ধ। হ্যাঁ এই সময় কার কার মধ্যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটা হয়েছিল কার কার ভিতর? হ্যারল্ড আর উইলিয়াম ফার্স্ট। তাই তো, ডিউক অফ নরম্যান্ডি, তাই তো, উইলিয়াম দ্য ফার্স্ট, এদের সাথে যুদ্ধ হলো কত সালে, 1066-তে। তারপরে এদেরকে বলা হচ্ছে কি নর্থ ম্যান থেকে আসলো নরম্যান, আর নরম্যানরা আগেও এসেছিল ওই যে ডেনের উপলক্ষে, কিন্তু তারা ধ্বংসজগৎ চালিয়েছিল, কিন্তু এরা মোটামুটি সাহিত্যে বিশেষ অবদান রাখছে। বিশেষ কোন ভাষার সাহিত্য তারা ইংল্যান্ডে নিয়ে আসলো? ফ্রেঞ্চ, তাই তো। আর বিশেষ করে ফ্রেঞ্চ থেকে যে সকল সাহিত্যকর্মের ইয়া তারা নিয়ে এসে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম কি, উল্লেখযোগ্য সাহিত্যিক জানরা কি এখানে? রোম্যান্স, হ্যাঁ মেট্রিক্যাল রোম্যান্স, হ্যাঁ মেট্রিক্যাল রোম্যান্স। বিশেষ করে এখানে যে তাদের অবদানটা, হ্যাঁ দেখো এখানে একটা কোশ্চেনই থাকে, আমি যদি একটু দেখি একটু,
বারবার চলে যাচ্ছে কেন? স্যার রেকর্ড ক্লাস কি রাতে দিবেন? না, আমি দিয়ে দিব, এখনই দিয়ে দিব। কেন? না স্যার, আমি মিস করছি তো শুরু থেকে আবার ক্লাসটা করার জন্য, এই জন্য। আচ্ছা, না দিয়ে দিব, এখনই দিয়ে দিব, অত তো যাওয়ার দরকার নেই, সময় আছে। হ্যাঁ, সেদিন হয়তো সময় ছিল না, একটু তাড়াহুড়ো করে, এই জন্য। দেখো এখানে কিছু দুটা ভাগে ভাগ করে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। দেখো কোশ্চেনগুলো একটু খেয়াল রাখলে বুঝতে পারো যে আমাদের কী কী পড়া হয়েছে আর কী কী বিষয়। দেখো হোয়াট আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ওল্ড অ্যান্ড অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি, মানে ফিচারগুলো। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য কিং আলফ্রেড, শর্ট কোশ্চেনের কথা বলছি, তাই না? কিং আলফ্রেড কে ছিলেন, ফাদার অফ ইংলিশ প্রোজ কেন তাকে বলা হয়। তারপর বিয়ল্ফ সম্পর্কে তুমি কী জানো, বিয়ল্ফ। তারপর হচ্ছে দেখো অ্যাংলো স্যাক্সন ক্রনিকলের উপর একটা শর্ট নোট লিখতে হবে, রাইট আর শর্ট নোট অফ কিনেউলফ। তারপর হচ্ছে নরমান কনকোয়েস্ট এবং হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ নরমান কনকোয়েস্ট আপন ইংলিশ লিটারেচার, এইটা ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন। তাহলে এই বিষয়গুলো আমাদের এসেছে কিনা এই জায়গাতে বলো। এখন যেহেতু কোশ্চেন আনসারগুলো আমি এখানে লিখে দিব, তখন যদি তোমরা বুঝতে পারো যে এখানে যে কথাগুলো এসেছে তাতে তোমাদের মাথায় এখন আসে যে কোথা থেকে কি আসলো, এখন তো পরিচিত লাগবে না কি বিষয়গুলো। যে কোনভাবে কীগুলো নিয়ে আসা হয়েছে, যে দেখো ডেনরা আসলো, তাই না? হ্যাঁ, কীভাবে। তারপর হচ্ছে বিশেষ করে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এইটা, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ নরমান কনকোয়েস্ট, এটা। এখন এবার কি কি পরীক্ষা এসেছিল দেখি তো। এবার ব্রিফ কোশ্চেন এখান থেকে দেয়নি, এজ থেকে শর্ট কোশ্চেনও দেয়নি, তার মানে এবার এখান থেকে আসার একটা সম্ভাবনা আছে। এখান থেকে কি ব্রড কোশ্চেন দিয়েছে, চসার এজ থেকে দিয়েছে, হ্যাঁ, চসার বানানটা ভুল করেছে, হ্যাঁ, স্যাপসার হয়ে গেছে। এখানেও এই যে দিয়েছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য নরমান কনকোয়েস্ট অ্যান্ড ইটস ইফেক্টস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এই ব্রড কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। দেখো নরমান কনকোয়েস্ট অ্যান্ড ইট ইফেক্টস অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বলুন এই কোশ্চেনটা শর্ট অথবা ব্রড এইটাই ঘুরে ফিরে আসে। বিয়ল্প নিয়ে শর্ট অ্যান্ড ব্রড, আর এটা নিয়ে শর্ট অ্যান্ড ব্রড, এইটাই ঘুরে ফিরে আসে। তো দেখো তো আমি গতবার ব্রড কোশ্চেন কী কী দিয়েছিলাম, এই যে দেখো এখানে 3 স্টার দিয়েছিলাম, ঠিক আছে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য নরমান কনকোয়েস্ট অ্যান্ড ইফেক্টস অন ইংলিশ লিটারেচার, এখানে 3টা কোশ্চেন দিয়েছিলাম। হোয়াট পিকচার অফ দ্য অ্যাংলো স্যাক্সন লাইফ ডু ইউ গেট ইন বিয়ল্ফ, রাইট আর শর্ট নোট অন বিয়ল্ফ, আর হচ্ছে নরমান কনকোয়েস্ট। তাহলে হচ্ছে আর্লি পিরিয়ড থেকে এই কোশ্চেনটা বেশি আসে পরীক্ষায়, যে ওই যে অ্যাংলো স্যাক্সন লাইফটা কেমন, ঠিক আছে। তো আর একটা আসে হচ্ছে নরমান পিরিয়ড থেকে নরমান কনকোয়েস্টের ইফেক্টটা কী, এই দুটা কোশ্চেনই ঘুরে ফিরে আসে, হয় আসে আর না হয় আসে না, হ্যাঁ। তো যেহেতু এবার নরমান কনকোয়েস্ট চলে এসেছে, তো এইজটাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে পার্ট সি এর জন্য, কিন্তু পার্ট যেহেতু ব্রড এবং ব্রিফ এবং শর্টে আসেনি, তার মানে এবার ব্রিফ এবং শর্টে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই এজটা থেকে এইখানে যে ব্রিফ কোশ্চেনগুলো দুটো ভাগে ভাগ করে দিয়েছি। দেখো ক্রুসেড কি, মানে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের বইয়ে নাই, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু এগুলো পড়ে নিবা, হ্যাঁ। এখানে আচ্ছা, তো যাই হোক, এই হলো মোটামুটি যে আলোচনাগুলো করলাম, এগুলো যদি তোমরা একটু ধারাবাহিকভাবে শুনে থাকো, মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে নাকি বলো, কিছু একটা ধারণা তৈরি হয়েছে কিনা এই দুটো এজ সম্পর্কে। জি স্যার। হিস্ট্রিক্যাল ব্যাপার, বাকি সাহিত্যের ভিতরের গল্পগুলো এখন যদি তোমরা পড়লে পড়বা, না পড়লে না পড়বা, কারণ ওগুলো দরকার নেই, কারণ আমরা হিস্ট্রি পড়তেছি, আমরা সাহিত্য পড়তেছি, আমরা পড়তেছি সাহিত্যের ইতিহাস। অতএব সাহিত্যের ইতিহাসের মধ্যে সাহিত্যিক গল্প আসবে না, আসবে ওই সাহিত্যের নাম, কীভাবে বিবর্তন হচ্ছে, কখন ক্রিশ্চিয়ানাইজেশনের প্রভাব ছিল, কখন প্যাগানিজমের ছিল, কখন প্রোটেস্ট্যান্টিজম হবে, কখন পিউরিটানিজম হবে, কখন পলিটিক্যাল হিস্ট্রি আসবে, এই বিষয়গুলো মেনলি আমাদেরকে একটু দেখতে হবে, এছাড়া তেমন কিছু না। হিস্ট্রি কিন্তু আসলে খুব একটা কঠিন না, যদি কেউ ধারাবাহিকভাবে একটু ক্লাসগুলো করে। হিস্ট্রিতে কিন্তু লিখতে হয় কম, বুঝতে পেরেছো, হিস্ট্রি কিন্তু লিখতে হয় কম, এটা তোর গল্প না যে তুমি বানিয়ে লিখবা, এটা কি বানিয়ে লেখা সম্ভব বলো? না স্যার। এটা হচ্ছে তুমি যতটুকু জানো সেইগুলোকে তুমি পিওর ইনফরমেশন দিয়ে লিখবা, আর যতগুলো ইনফরমেশন দেওয়া যায়, এর জন্য 2-3টা বই পড়বা, পড়ার পর আমি তো শিট নোট দিয়েই দিই, সেগুলো একটু কবজা করলে পারেই হয়ে যাবে, তেমন কঠিনভাবে নেওয়ার কিছু নাই, সিম্পলি গ্রহণ করবা, ঠিক আছে। এই
আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের দুটা এস সম্পর্কে মোটামুটি আলোচনা। এখন তোমাদের কাজ হবে, স্যার হ্যাঁ বলো। হুম, স্যার আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে যুক্ত করেন, আমি স্যার 2টা ক্লাস মিস করছি, আপনি দেখি নাই গুগল ক্লাসরুমে ঢুকি কখন ক্লাস দেন। কেন তুমি মেসেঞ্জার গ্রুপে নাই কেন? নাই স্যার, আমি আপনাকে স্যার ওই যে 2 দিন আগে মেসেজ দিছিলাম, আপনি দেখছিলেন, তারপর ভাবছি হয়তো অ্যাড হয়েছি, তারপরে দেখি যে না আমি নাই। তাহলে তোমার রিমুভ করে দিলাম কেন তোমাকে? তোমার তো রিমুভ করার কথা না। হুম, আচ্ছা হয়ে গেছে, হয়তো সেটা একটা স্যার রিমুভ করতে হয়ে গেছে। হইতে পারে। হ্যাঁ, দেখা গেছে অনেক রিমুভ করতে আর একটা রিমুভ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি আবার একটু মেসেজ দিও। হ্যাঁ, আচ্ছা জি স্যার। আচ্ছা যেটা বলছিলাম, এইখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে অংশ রয়েছে এবিসি থেকে, এই পুরোটা রিডিং দিবা, কারণ এখানে ফিচারগুলো সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? কারণ শর্ট কোশ্চেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা এখানে সহজে পেয়ে যাবা। কি ব্যাপার, এই পিডিএফ খুঁজতে গিয়ে অনলাইনে এটা ঝামেলা, দিলে বেশি চলে যায়। আরে বাবা রে। এই যে, তাহলে অ্যাংলো সেকশন পিরিয়ড দেখো, ইম্পর্টেন্ট ফ্যাক্টস, ফ্যাক্টসের চেয়ে তোমাদের কাজ হবে এই যে মেইন ফিচার, খেয়াল করো, হ্যাঁ, মেইন ফিচার অফ দ্য এজ, এখানকার বিষয়গুলো কিন্তু ওর সাথে আসবে। হুম, তারপর হচ্ছে দেখো মিডল ইংলিশ পিরিয়ড, এখানেও কিন্তু ওই কথা অ্যাংলো নর্মানরা কবে করেছে। চসারটা যেহেতু মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে আমরা ফেলছি না আপাতত, ওটাকে আলাদা করে দেখতেছি, তাই শুধু আমরা চসার বাদ দিয়ে বাকি অংশটুকু দেখব। এবং এখানকার রাইটিংয়ে যে মেজর ফিচার, পোয়েট্রি সার্ভ বাই দ্য মেইন জানরা, দেখো প্রোজ ইন ইংলিশ গেটস আ স্ট্রং ফাউন্ডেশন। এইখানে দেখো মিস্ট্রি প্লে, মিরাকল প্লে এখানে এখনও আসবে না, কারণ এগুলো চসার নিয়ান এজ থেকে মেনলি এসেছে। হ্যাঁ, চসার এজ থেকে এসেছে। দেখো স্পিরিট অফ রোমান্স ডোমিনেটেড দ্য এজ, এই সময় রোমান্সের একটা ব্যবহার ছিল। তারপর এন রাইম ইজ ইন্ট্রোডিউস, যেটা হচ্ছে চসার করেছে। মানে এই এবিসি আবার যেহেতু চসারকে নিয়ে একসাথে দিয়েছে, তা কিছু কিছু ফিচার আবার মিক্সড আছে। হ্যাঁ, তো এখান থেকে পড়লে একটু ঝামেলা হতে পারে, যতক্ষণ আমরা চসারটা শেষ করব তার আগ পর্যন্ত, তারপর তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকে আলোচনা শেষ। যদি কারো বিশেষ কথা থাকে একটু বলো। আগামী দিন থেকে আমরা এই জব চসার করবো। হ্যাঁ, আবার কবে ক্লাস আছে তোমাদের? স্যার রবিবারে। রবিবারে। হ্যাঁ, তাহলে এর ভিতরে আমি তোমাদের যে শিটগুলো দিয়েছি হিস্ট্রির যে 2টা, এই শিটগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, সাথে এইগুলো একটু পড়ে নিবা, আর পড়া তো আছেই এদিকে। আচ্ছা স্যার, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রশ্নগুলো শেয়ার করে দিন। হ্যাঁ, আমি ওগুলো দিয়ে দিব। ইংরেজি সাহিত্যের ইতিহাস যে বাংলা, এটাও তোমরা এই কয়দিনের ভিতরে একটু পড়ে নাও। আচ্ছা স্যার। সম্পূর্ণটা নাকি? ইংরেজি সাহিত্যের ইতিহাসে শুধু অ্যাংলো নর্মান, যেহেতু অ্যাংলো সেকশন তোমরা পড়েছো, এবার অ্যাংলো নর্মান অংশটুকু পড়বা, তাই না? আচ্ছা স্যার। একদম রিডিং দিবা, যা বুঝবা বুঝবা, না বুঝবে না বুঝবা, এত দরকার নেই। জাস্ট থরলি একটা রিডিং দিয়ে দিবা, উপন্যাসের মতো। সব একদম 100% বুঝতে হবে এমন কোনো দরকার নেই। এত কিছু মাথায় তথ্য নেওয়ারও দরকার নেই। বেশি তথ্য নিলে মাথা গরম হবে। যেটুকু নেওয়ার দরকার, যেটুকু প্রয়োজন, ততটুকু আমরা যেন গ্রহণ করতে পারি, ঠিক আছে? এই আচ্ছা, কেউ কিছু বলবা? নুসরাত জাহান। নোটগুলো কোথায় পাবো আমরা? নোটগুলো কোথায় রাখছেন? আমি গুগল ক্লাসরুমে তোমাকে যুক্ত করা হয়নি? তুমি কবে যুক্ত হয়েছো? এই মাসের 2 তারিখে। এই মাসের 2 তারিখে? তাহলে তো তোমাকে গুগল ক্লাসরুমে যুক্ত করা দেওয়া হয়েছে, তাই না? হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে। ওখানে গেলেই ক্লাস ওয়ার্ক নামে একটা অপশন আছে, এই যে দেখো এখানে ক্লাস ওয়ার্ক আছে, একটু মিউট রাখো। ক্লাস ওয়ার্কে গেলেই এই যে এভাবে ফোল্ডার করা আছে, ফোল্ডারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এখানে গেলে এই যে দেখো বই দেওয়া আছে, তারপরে যে এজটা পড়ালাম সেই এজের এই যে ফোল্ডারগুলো এখানে দেওয়া আছে, ক্লাসগুলো সহ, ঠিক আছে? এই তোমরা একটু গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার পরে একটু ঘাঁটবা, একটু দেখবা যে কোথায় কি আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আউট হয়ে গেলে আবার বলবো, আমি আবার দিয়ে দিব, কোড দিয়ে দিব, সমস্যা না, কিন্তু একটু ঘেটে দেখবা যে কোথায় কি দেওয়া আছে। আচ্ছা, তারপরে আর কি হাত তুলেছ? আমেনা মনি, মানে আমেনা আক্তার, কিছু বলবা? জি স্যার। হ্যাঁ বলো। স্যার এটা হচ্ছে পড়া রিলেটেড নয়। আচ্ছা, যদি পড়া রিলেটেড না হয় বলো, গুরুত্বপূর্ণ হলে বলো, মানে যদি অন্য কথা হয় তাহলে কল দিতে পারো। হ্যাঁ, গুরুত্বপূর্ণ নয় স্যার। স্যার আমি হচ্ছে আমি একদিন ক্লাস করতেছিলাম নে, তো আমাকে আমার স্যার বলছে যে আমার নামের নাকি একটা কবিতা আছে, ওইটা আমাকে পড়তে বলছে। আচ্ছা কি স্যার সত্যি সত্যি? থাকতেই পারে, অবশ্যই থাকতেই পারে, একটু পড়ে নিবা। আমি পড়ি নাই ওই কবিতাটা।
তুমি পাইলে আমাকে একটু দেখাইও, আমি একটু পড়ে নিব। আমি স্যার নেটে অনেকবার দেখার চেষ্টা করছি, পাই নাই। আমার স্যার স্পেশালি আমাকে গিয়ে বলছে আমি না কই, বলছে যে তুমি দাঁড়াও, তোমার নামে একটু কবিতা আছে, একটু মুখস্থ করে ফেলবা। সবাই ওখানে হাসতেছে, আমিও হাসছি স্যার অনেক। আলামিন একটু মিউট রাখো, তোমার ইয়া থেকে সাউন্ড আসতেছে। আলামিন মিউট রাখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাই নাকি? আচ্ছা, তারপরে হ্যাঁ স্যার এটাই। আচ্ছা, নুসরাত জাহান হাত তুলেছিল, তোমার কোনো কথা আছে নুসরাত? আছে তো, আমেনা 1। আচ্ছা, তো ঠিক আছে, শমশের শহীদ। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। তাহলে আগামী ক্লাসে আবার কথা হবে। আর যে পড়াগুলো দেওয়া থাকলো এটা ধীরে সুস্থে মনোযোগের সহিত করবো। আর হিস্ট্রিকে ভয় পাওয়ার কিছু নেই, আমি যেগুলো যেমনভাবে বলছি সেগুলো জাস্ট করে যাও। আচ্ছা, জি স্যার। তো ঠিক আছে, বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।